আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো মেশিন লার্নিং প্লেলিস্টে আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটি অ্যালগরিদম যার মাধ্যমে আমরা কোফিশিয়েন্ট বের করে থাকি। তবে এইটি মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং এ বেশি জনপ্রিয় এবং বেশি প্রয়োজনীয়। তো এখন যদি আমরা এটা খুব ভালোভাবে শিখতে পারি, তো আমরা যখন ডিপ লার্নিং এ শিফট করব তখন আমাদের জন্য খুবই সহজ হবে। তো প্রথমত আমি যদি বলি এখানে একটা কি আছে, এখানে একটা ডেটা সেট আছে। তো এই ডেটা সেটে দুইটা ডেটা দেয়া আছে, একটা হচ্ছে 3 এবং 5। আমরা লিনিয়ার রিগ্রেশনে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ডেটা সেট থেকে ডেটাগুলোকে রিড করে বা ক্যাচ করে আমরা সাধারণত ভিটা নট এবং ভিটা ওয়ান বের করে থাকি। তো এইখানে ভিটা নট এবং ভিটা ওয়ান কেন বের করে থাকি? ধরে নিলাম যে এটা হচ্ছে কি, যে ভিটা নট হচ্ছে আমার 10 এবং ভিটা ওয়ান হচ্ছে 5। আমি জাস্ট কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমি কি করলাম, আমি আপনার কোভেরিয়েন্স বা ভেরিয়েন্স অথবা ওএলএস ফর্মুলা অ্যাপ্লাই করে আমি ভিটা নট এবং ভিটা ওয়ান বের করলাম। তো আমার ভ্যালু কত আসলো, যে ভিটা নট হচ্ছে 10, অর্থাৎ এই মূলবিন্দু বা এই 0 পয়েন্ট থেকে কত, এখানে 10, অর্থাৎ এতটুকু ডিসটেন্স হচ্ছে 10, যেটাকে আমরা সাধারণত ইন্টারসেপ্ট বলি বা এখানে ভিটা নট বলি। তারপরে কি, যে 5 গ্রেডিয়েন্ট কত, যে গ্রেডিয়েন্টটা হচ্ছে 5। তো এখন গ্রেডিয়েন্টটা 5 আমরা কিভাবে বের করতাম, যে এখান থেকে 1 স্টেপ যাওয়ার পর এখান থেকে 5, তারপরে আমরা এইভাবে একটা লাইন টানা হলে সেটা হয়ে যাচ্ছে আমার লিনিয়ার লাইন বা প্রেডিক্টেড লাইন বা রিগ্রেশন লাইন। তো এই যে ভিটা নট এবং ভিটা ওয়ান আছে, এইটার মেইন কাজই হচ্ছে কি, আমাকে একটা লিনিয়ার লাইন বা একটা রিগ্রেশন লাইন দেওয়া। এটাই হচ্ছে এর মেইন কাজ। এখন আমরা কেন এই লাইনটা আমাদের প্রয়োজন বা এই রিগ্রেশন লাইনটা কেন প্রয়োজন, অর্থাৎ যদি এখানে আমি বলি যে 6, তাহলে আমার এখানে প্রেডিক্টেড ভ্যালুটা কত হবে, তখন আমরা খুব সহজে এখান থেকে প্রেডিক্ট করতে পারবো যে এটা কত 6। তো এখানে দেখা গেল কি এটা হচ্ছে এই আর এটা হচ্ছে এই। তো এটা যদি দেখা যায় কি এখানে আছে কত 120, তখন আমি বলতে পারি যে যদি x অর্থাৎ ফিচার যদি 6 হয় তাহলে আমার আউটপুট কত হবে 120, অর্থাৎ 120। তো এই জন্য আমরা সাধারণত কি করি, যে আমরা লিনিয়ার লাইনটা ড্র করি বা প্রেডিক্টেড লাইনটা বের করি, এবং প্রেডিক্টেড লাইনটা বের করি সাধারণত আমরা এই যে ভিটা নট এবং ভিটা ওয়ান এর মাধ্যমে। আর ভিটা ওয়ান এবং ভিটা নট কিভাবে বের করি, ভিটা নট এবং ভিটা ওয়ান কিভাবে বের করি, ওই তো বললাম যে আপনার ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন বা ওএলএস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, বা আরো আপনার কাছে যত উপায় আছে যে আপনি ভিটা নট এবং ভিটা ওয়ান বের করতে পারেন, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে আমরা সাধারণত ভিটা নট এবং ভিটা ওয়ান বের করে আমরা যে কোনো ভ্যালু প্রেডিক্ট করি। তো আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা কেন ভিটা নট বা ভিটা ওয়ান বের করি। তো এই ডেটা সেট থেকে আসলে আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ভিটা নট এবং ভিটা ওয়ানটা কি, তাই না? তো এখন আমরা এই জিনিসটাই বের করব কোন রকম ফর্মুলা ছাড়া। ফর্মুলা বলতে যেমন আমরা ওএলএস একটা ফর্মুলা দেখছিলাম, যেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ব্যবহার করেছিলাম। ওএলএস ফর্মুলা আছে, কোভ্যারিয়েন্স ফর্মুলা আছে, তারপর লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করছি, ওইরকম একটা ফর্মুলা আছে। তো আমরা এরকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না। তো আমরা শুধু কি করব, একটা প্রসেসের মাধ্যমে যাবো। এই প্রসেসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। তো ওইটার মাধ্যমে আমরা এই ভিটা নট এবং ভিটা ওয়ান এর ভ্যালুটা বের করব। তো এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট শুরু করার আগে আমি চাচ্ছি আপনাদের এটার ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকুক। অর্থাৎ আপনি প্রথমত বুঝতে পারবেন যে ও গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্ম বা কোড, এগুলো আমরা পরে দেখলেও পারবো, কিন্তু প্রথমে জানতে হবে যে আসলে জিনিসটা কি, যে কিভাবে এটা কাজ করে। তো এই জন্য আমি চাচ্ছি আপনাদের একটা গল্প বলার জন্য। গল্পটা হচ্ছে করিম এবং দেবের মধ্যে। তো করিম হচ্ছে হিসাব নিকাশে অনেক পটু, সে কি করে, সে সবসময় হিসাব নিকাশ করে। আর দেব হচ্ছে, সে হচ্ছে খুবই জিনিয়াস বা খুবই একটা স্মার্ট পারসন। সে শুধুমাত্র করিমকে গাইডলাইন দেয় যে করিম তুমি এইভাবে হিসাব নিকাশ করো, আর করিমের কাজ তো সে শুধু হিসাব নিকাশই করে। তো এটা হচ্ছে আমাদের গল্প। তো এই গল্পটা শুরু করার আগে আমি এখানে বলতেছি কি যে আচ্ছা, প্রথমত ধরি স্টেপ ওয়ান। এই গল্পে করিম কি করতেছে, সবসময় প্রেডিকশন করতেছে বা হিসাব করতেছে বা ক্যালকুলেশন করতেছে। তো এই প্রথমটা বললাম কি, যে প্রেডিক্টেড প্রেডিকশন। আচ্ছা, প্রেডিকশন বাই করিম। ওকে, এখন এই জিনিসটা শুরু করার আগে আমাদের কাছে শুধু কি আছে, এই ডেটা সেটটা আছে।
এই যে ভ্যালুটা আছে ভিটা নট এবং ভিটা ওয়ান, এরকম কোনো ভ্যালু আমি জানি না, কারণ এটা তো আমি অ্যাপ্লাই এটা তো আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করে তারপরে আমি বের করেছি। সাপোজ ওএলএস ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এই ভ্যালুটা মানে এখানে পেলাম। তো এই ক্ষেত্রে আমার আমি জানি না ভিটা নট এবং ভিটা ওয়ান কত। আমার উদ্দেশ্যই হলো ভিটা নট এবং ভিটা ওয়ান এর অ্যাকচুয়ালি অপটিমাল ভ্যালুটা বের করা। তো ধরে নিলাম যে এটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এই কিছু সময়ের জন্য, কিন্তু আমরা জানি না এখন যখন এই অ্যাপ্লাইটা করতে যাচ্ছি। তো ধরলাম যে ইনিশিয়াল অবস্থায় যে ভিটা নট আমার কত, সরি ইনিশিয়াল অবস্থায় ধরে নিলাম ভিটা নট হচ্ছে 0 এবং ভিটা ওয়ান হচ্ছে আমার 0, কারণ আমি তো জানি না এটার অপটিমাল ভ্যালুটা কত। তো স্টেপ ওয়ানে কি হইতেছে, স্টেপ ওয়ানে হচ্ছে আপনার প্রেডিকশন বাই করিম। করিমের কাজ কি, সে প্রেডিকশন করব। আচ্ছা, তো প্রেডিকশনের সূত্রটা কি, y ইকুয়াল টু mx, এই যে আমি এখানে লিখে রেখেছি, এটা তো আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে mx এর পরিবর্তে আমরা ভিটা 1 x এভাবে ব্যবহার করতেছি। তো y ভিটা নট প্লাস ভিটা 1 x ধরে নিলাম। আমরা সাধারণত প্রথম ভ্যালুটার জন্য করতেছি, যদিও আমাকে সবগুলো নিয়ে কাজ করতে হবে, বাট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। মনে করলাম আমি শুধু 3 ভ্যালুর জন্য নিচ্ছি। তো y ইকুয়াল টু ভিটা নট প্লাস ভিটা 1 x, আমরা ভিটা নট কত ধরে নিলাম, আমরা এখানে ভিটা নট ধরে নিছি 0। তো 0 প্লাস ভিটা 1 কত 0 ইনটু x এর ভ্যালু কত 3 ধরে নিছিলাম। আচ্ছা, তাহলে 0 প্লাস 0 ইনটু 0 কত, 0 ইনটু 3 কত 0, সুতরাং এখানে ভ্যালু আসতেছে 0। অর্থাৎ আমি বলতে পারি y ইকুয়াল 0। স্টেপ 1 এর কাজ শেষ। করিম কি করছে, করিম প্রেডিকশন করছে। এখন আমার কি আসতেছে, এখন আসতেছে স্টেপ 2। এটার কাজ কি, এখন ইরর চেক করা হবে। ইরর চেক করিমও করতে পারে, দেবও করতে পারে, বা আপনিও করতে পারেন। গল্পটা হচ্ছে করিম এবং দেবের মধ্যে। তো এখন ইরর চেক কিভাবে করি আমরা, আমরা সাধারণত অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালুটা বিয়োগ দিই, বা প্রেডিক্টেড ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা বিয়োগ দিই। অর্থাৎ এরকম যে ইররটা আমি বলতেছি, ইরর সমান কত, অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। তো অ্যাকচুয়াল ভ্যালু কত, 3 এর জন্য অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 60, আর প্রেডিক্টেড ভ্যালু কত, এখন এই 3 এর জন্য প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 0। তো অর্থাৎ এখানে ইরর কত পাচ্ছি আমি, ইরর পাচ্ছি 60। তার মানে এটা অনেক ইরর, এটা কি অনেক ইরর না। তো স্টেপ 3, অর্থাৎ এখন দেবের কাজ আপডেট কোফিশিয়েন্ট বাই দেব। দেব কি করতেছে, দেব তো অনেক জিনিয়াস, সে অনেক কিছু ভেবেচিন্তে সে বলতেছে আচ্ছা তুমি ভিটা নট ধরো 5 এবং ভিটা 1 ধরো 2। এটা কে বললো, এটা দেব বললো। কাকে বললো, করিমকে বললো। তার মানে কি এইটা পুরাটা হলো একটা লুপের মধ্যে একবার ঘুরলো, বা আইটারেশন হলো কি একবার। তো দ্বিতীয়বার যখন আবার সেম জিনিসটা হবে, অর্থাৎ প্রথমে কি হবে, প্রথমে হবে আপনার স্টেপ 1, স্টেপ 1 এ কি আবার প্রেডিকশন, এখন কি হবে প্রেডিকশন হবে। তাহলে y ইকুয়াল ভিটা নট প্লাস ভিটা 1 x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু তো 3 আছে তাই না। তাহলে ভিটা নট এর ভ্যালু কত, এখন ভিটা নট এর ভ্যালু হচ্ছে 5 এবং ভিটা নট এর ভ্যালু 5 এবং ভিটা 1 এর ভ্যালু কত 2। তো ভিটা নট এর ভ্যালু যদি 5 হয় তাহলে কি এখানে 5 প্লাস ভিটা নট এর ভ্যালু, ভিটা 1 এর ভ্যালু 2 ইনটু 3, তাহলে এখন কত আসতেছে 5 প্লাস 3 দুগুণে 6, কত 5 আর 6 11। তো এখন আমি চেক করব কি, সরি এখন আমি চেক করব ইরর। আচ্ছা, এখন যদি আমি ইরর চেক করি তাহলে কি পাবো, অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল হচ্ছে 60, প্রেডিক্টেড কত 11, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে নিয়ার অ্যাবাউট 49 মেবি। আচ্ছা, তারপর হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 কি, স্টেপ 3 হচ্ছে আপনার আপডেট কোফিশিয়েন্ট বাই ডেপ। আমি সরাসরি লিখে ফেলতেছি যেন সময়টা কম হয়। হ্যাঁ, ভিটা নোট ধরে নিলাম 7 এবং ভিটা 1 ধরলাম কত, ধরে নিলাম 4/3 এরকম। তো এখন একটা জিনিস ভাবেন, প্রথমত কি ছিল অ্যাকচুয়াল, সরি
ইরর ছিল 60, বাট এর পরবর্তী যখন শুধুমাত্র একবার লুপ ঘুরলো, তারপর ইরর হয়ে গেল কত 49, অর্থাৎ 11 কমে গেল। তো এটা তো মাত্র দুইবার আমি লুপ ঘুরাইলাম, তাই না? এখানে লুপ কতবার ঘুরানো হলো? দুইবার, অর্থাৎ সেম জিনিস আমি দুইবার করলাম, এখানে একবার এখানে একবার। তো দেখেন এই দুইবারের মধ্যেই অলমোস্ট 49 চলে আসছে, মানে আমার ইররটা আস্তে আস্তে কমতেছে। তো এই সেম জিনিস যদি আমি 10 বার বা 50 বার বা 1000 বার চালিয়ে থাকি তাহলে কি হবে? তো একটা সময় গিয়ে দেখা যাবে কি যে আমার ধরেন কত, যে আমার লুপ সংখ্যা কত, লুপ সংখ্যা হয়ে গেল যে 100। এরপরে দেখা গেল কি যে আমার ভিটা নটের ভ্যালু চলে আসছে আপনার মোটামুটি 9, আর ভিটা 1 এর ভ্যালু চলে আসে যে মোটামুটি 5 পয়েন্ট সামথিং। হ্যাঁ, একদম তো একুরেট হবে না, একটু কম বেশি হতে পারে, অথবা এটা বেশি অপটিমাল হতে পারে। তো যখন এটা চলে আসবে, তো তখন আমরা বলতে পারি কি যে অলমোস্ট আমরা অপটিমাল ভ্যালু পেয়ে যাব বা পেয়ে গেছি। বিষয়টা এরকম না। তো আমাদের পুরো কাহিনীটা হচ্ছে এরকম যে আমরা কোনো ফর্মুলা ব্যবহার না করে আমরা শুধুমাত্র কি করব, প্রথমে প্রেডিকশন করব, তারপর যা প্রেডিকশন করা হলো তা থেকে আমি ইরর বের করব। ইরর তো আমরা জানি কস্ট, অর্থাৎ আমি আমার অ্যাকচুয়াল ভ্যালু কত, বাট আমি মানে কতটুকু ভুল করেছি। তো ওই রকম ইরর বের করার পরে আমি তাকে কি করব, আপডেট করব। আপডেট করার পরে যে যেই কফিসিয়েন্টটা নতুন কফিসিয়েন্টটা পেলাম, অর্থাৎ আপডেট করার পরে যে নতুন কফিসিয়েন্টটা আছে সেই কফিসিয়েন্ট ব্যবহার করে পরবর্তীতে আবার সেম জিনিসটা আবার নতুন ভাবে করব। মানে রিপিটেডলি সেম জিনিসটা বারবার হচ্ছে, বারবার হচ্ছে। এবং কতবার হচ্ছে এখানে? এখানে জাস্ট আমি ধরে নিলাম যে 100 বার, অর্থাৎ জাস্ট 100 বার। তো শুধুমাত্র 100 বার লুপ ঘুরানোর পর দেখা গেল কি যে আমি অপটিমাল ভ্যালু পেয়ে গেলাম। বা আমি এর থেকেও বেশি ব্যবহার করতে পারি। দেখা গেল আমি যে আপনার লুপের সংখ্যা এখানে 1000 দিলাম, এরকম দিতেই পারি, তাই না? তো কাহিনীটা হচ্ছে এটাই যে আমরা কোনো একটা ফর্মুলা ব্যবহার না করে আমরা একটা আমাদের যে কোএফিসিয়েন্ট আছে তার অপটিমাল ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আসলে বেসিক কনসেপ্ট অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। এখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করতে সেটা দেখবো। এতক্ষণ আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে বেসিক কনসেপ্ট আছে সেটা পরিষ্কার করেছি কিসের মাধ্যমে? করিম এবং দেবের গল্পের মাধ্যমে। তো আমরা এখন দেখবো অ্যাকচুয়াল অ্যালগরিদম অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো বলে রাখি যে আমরা যে স্টেপটা দেখেছি, অর্থাৎ 3টে স্টেপ দেখেছিলাম যে করিম এবং দেবের গল্পের মাধ্যমে। তো ওই 3টে স্টেপ আর এখানে 4টে স্টেপ অর্থাৎ হুবহু সেম না, বাট কনসেপ্ট সেম। তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। তো প্রথমত আমাদের কি ছিল যে ইনিশিয়ালি আমরা যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করেছিলাম। তো এখানে আমরা কি করতেছি, বিটা নট ধরেছি 0 এবং বিটা 1 ধরেছি কত, 0। এখন প্রশ্ন হচ্ছে কি এই বিটা নট এবং বিটা 1 কি সবসময় 0 থাকবে? এটা কি অন্য ভ্যালু হতে পারে না? অবশ্যই হতে পারে। এখানে আপনি যে কোনো র্যান্ডম ভ্যালু নিতে পারেন, অর্থাৎ বিটা নটের জায়গায় 0-র পরিবর্তে আপনি নিতে পারেন -200। ইভেন আপনি যদি চান তাহলে এখানে নিতে পারেন 500। ইভেন আপনি যদি বিটা 1 এর ভ্যালু এখানে করতে চান যে 200, 2000, 5000, ওইটা কোনো ম্যাটারই করে না। কারণ আমরা যখন অনেকগুলো ইটারেশন চালাবো, অর্থাৎ 20, 30 এরকম যখন লুপ ঘুরবে, তখন আলটিমেটলি সর্বশেষ যেই ইটারেশনে আমার কোফিশিয়েন্টটা থাকবে বা পাবো, ওইটি হবে আমার অপটিমাল কোফিশিয়েন্ট। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি আলফা এবং টি। আলফা এটা হচ্ছে সাধারণত লার্নিং রেট, আর টি হচ্ছে টলারেন্স। তবে এটা কিসের জন্য কাজে লাগে বা কখন কাজে লাগে আমরা একটু পরে জানবো। তো প্রথমত আমরা কি দেখেছিলাম যে স্টেপ 1 সেটা ছিল করিমের কাজ। কি কাজ ছিল? প্রেডিকশন করা। তো এখানে আমরা প্রেডিকশন করব। তারপরে হচ্ছে কি কম্পিউট গ্রেডিয়েন্ট। এখানে আমরা কি করতেছি, গ্রেডিয়েন্ট বের করতেছি। তো আসলে গ্রেডিয়েন্ট এই জিনিসটা কি? এই যেটা হচ্ছে আপনার কস্ট ফাংশন। অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি এমইসি একটা কস্ট ফাংশন, অর্থাৎ এমইসি এর মাধ্যমে অথবা এমএই এর মাধ্যমে অথবা আরএমএসি এর মাধ্যমে আমরা কি বের করতে পারি, কস্ট বের করতে পারি। তো এমএসি সূত্রটা ছিল এরকম 1/n সামেশন অফ y hat হোল স্কয়ার। আচ্ছা, এটা ছিল আমাদের ফর্মুলা। তো এখানে কি, এটা নাম হচ্ছে এমএসি, অর্থাৎ মিনি স্কয়ার এরর। তো এখন আমি যদি এটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে হয়ে যাবে কি এটা। তো এখানে কি বোঝাচ্ছে যে আমার এই যে আমার কস্ট ফাংশনটা আছে, যে তাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, বিটা 1 এর সাপেক্ষে, তাহলে আমি ডিফারেন্সিয়েশন করে এই যে এই ভ্যালুটা পাবো বা এই ফর্মুলাটা পাবো।
তবে এখানে কি করতে হবে, মনে রাখতে হবে যেটা কি পার্শিয়াল ডেরিভেটিভ, লক্ষ্য রাখবেন এই বিষয়টা। আচ্ছা, তো এখানে আমি সরাসরি এখানে দেখিয়ে রাখছি যে কি, যদি আমি ভিটা ওয়ানের সাপেক্ষে করি তাহলে এটা পাবো, এবং ভিটা নটের সাপেক্ষে যদি করি তাহলে এটা পাবো। তো এটা আসলে আমি এখানে দেখি, আমি প্র্যাকটিক্যালি করে দেখি কি হয়। হ্যাঁ, ধরলাম এ হচ্ছে যে 1/2n, 2টা এখানে কেন এক্সট্রা দিচ্ছি এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এখন এটাকে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভস এর মাধ্যমে করি, প্রথমত কার সাপেক্ষে, ভিটা ওয়ান এর সাপেক্ষে, তাহলে কি হবে দেখুন। ধরে নিলাম কিছু সময়ের জন্য এটা নাই, আমার বুঝার, আমি যেন খুব ভালোভাবে বুঝতে পারি, এটা তো সামেশন, এটা তো আমরা জানি তাই না। তো দেখেন এখানে কি হতে যাচ্ছে, প্রথমত এটার সাথে তো এটা আছে তাই না। তো এখন আমরা কি করতেছি, এটাকে ডেরিভেটিভ, অর্থাৎ এটা ডেরিভেটিভ বের করবো, পার্শিয়াল ডেরিভেটিভ। 1/2n টা থাকলো এই পাশে, কারণ এটা তো আসলে এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাই না, এটা তো বিটা ওয়ান এর উপর ডিপেন্ড করতেছে। তো এটাকে বর্তমানে যদি আমি বিটা ওয়ান ধরি পুরাটাকে, যদি মনে মনে বিটা ওয়ান ধরি তাহলে কি হবে, আমরা কি জানি যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এটা হবে 2x, সরি হ্যাঁ 2x ইন্টু, তারপর ওইটাকে আবার কি করতেছি আমরা, ডিফারেন্সিয়েশন করতেছি। এটা হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভস বা নরমাল ডিফারেন্সিয়েশনের সূত্র। যারা, আচ্ছা বলে রাখি, এই যে এই ম্যাথটা আপনার একদম ভালোভাবে জানতে হবে বা পারতে হবে বিষয়টা এমন না, জাস্ট যারা ম্যাথ পারে তাদের জন্য আমি জাস্ট একটু আবার ইন ডেপথ একটু এক্সপ্লেইন করতেছি এখানে। আপনার যদি খুবই বোরিং লাগে আপনি এই পার্টটা স্কিপও করতে পারেন, সমস্যা নেই, বাট আমার মনে হয় আপনি দেখে রাখলেই ভালো। তো আচ্ছা, আমি যদি এটা করি তাহলে কি হয়, এটাকে আমি যদি পুরোটা বিটা নট স্কোয়ার ধরি তাহলে হবে কি 2 বিটা নট, এই 2টা চলে আসে এখানে, এবং বিটা নটটা কি, এই যে ও সরি এটা তো মুছে ফেলছি, তো এখানে আবার কি থাকবে, আচ্ছা তারপর আবার কি থাকতেছে, এই টু কাটা 1/n, এখানে যা আছে তাই। আচ্ছা, এখন এটাকে কি করতেছি আমি, পার্শিয়াল ডেরিভেটিভস অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে কি এটা টার্গেটেড না, অর্থাৎ এটা না, তার মানে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না, বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, ও সরি এটা হচ্ছে কি, শুধু এতটুকু হচ্ছে এই ওয়াই হ্যাটের জন্য, তারপর মাইনাস এই যে ওয়াই আছে সেটা তো আসি। তো এখানে কি থাকতেছে 1/n, এটা তো যা আছে তাই। এটাকে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটা হচ্ছে বিটা নট আর এটা হচ্ছে বিটা ওয়ান, তো এখানে শুধুমাত্র বিটা ওয়ান এর ভ্যালুটা থাকবে আর বাকিগুলোতে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ বিটা নট যেহেতু কনস্ট্যান্ট জিরো, প্লাস এখানে বিটা ওয়ান যেহেতু কনস্ট্যান্ট না, কারণ এটার সাথে কি করতেছে, তাহলে এখানে শুধু কি থাকতেছে ওয়ান, এটার জন্য ওয়ান ইন্টু এক্স, তো এক্স থেকে যাচ্ছে মাইনাস এটা কনস্ট্যান্ট জিরো, তাহলে কি থাকতেছে আলটিমেটলি 1/n, এটা যা আছে তাই, আর এখান থেকে শুধুমাত্র এক্স থাকতেছে। তো আমি আলটিমেটলি কি পেলাম এখানে, সরি এখানে তো বি হবে না, এখানে হবে কি জে। তাহলে দেখেন আমি যদি বিটা ওয়ান এর সাপেক্ষে করি তাহলে আমি পাচ্ছি 1/n ওয়াই হ্যাট মাইনাস ওয়াই ইন্টু এক্স, এখানে কি ছিল মনে আছে, সামেশন। তো আলটিমেটলি এই জিনিসটাই কিন্তু আমার এখানে, অর্থাৎ আমি যা বললাম যে আমি যদি এমইসি বা কস্ট ফাংশনকে যদি বিটা ওয়ান এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি এটা পাবো, এই যে এটা। সো সেম ওয়েতে আমরা যদি করি তখন এটাও পাবো। তো আমি আর এটাকে এখানে এক্সপ্লেইন করলাম না, কারণ অনেকের কাছে এটা ম্যাথমেটিক্যাল জিনিসটা বোরিং লাগতে পারে, বাট যারা ম্যাথ পারে বা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন পারেন তারা অলমোস্ট আমার মনে হয় এটাও বের করতে পারবেন, ইভেন বুঝেও গেছেন কিভাবে করতে হবে। আচ্ছা, তো এরপরে স্টেপটা কি, এরপরে স্টেপটা হচ্ছে আমার বিটা নোটটাকে আপডেট করা, অর্থাৎ এখানে তো একটা ভ্যালু পাবো তাই না, এটা করার পরে দেখা গেল কি যে আমার যদি আমি বলি যে আমি ভ্যালু পেলাম, মনে করেন যে এখানে -5, আমি -5 পেলাম, তাহলে আমি যখন এই ভিটা, সরি এটা এটা ধরলাম বিটা নট, হ্যাঁ, তাহলে যখন আমি বিটা নট নিউ এটাকে আপডেট করবো তাহলে কিভাবে আপডেট করতেছি, যে ভিটা নট নিউ ধরলাম, এটা হচ্ছে নিউ, জাস্ট বোঝানোর জন্য, আসলে এরকম কিন্তু না যে এইটার একটা ভেরিয়েবল এইটা আরেকটা ভেরিয়েবল, বিষয়টা না, দুইটাই সেম ভেরিয়েবল।
তো এই যে বিটা নট ইকুয়াল কি হচ্ছে, বিটা নট মাইনাস আলফা ইন্টু, তো বিটা নটের ভ্যালু কি ছিল, ইনিশিয়াল অবস্থায় বিটা নটের ভ্যালু ছিল 0, মাইনাস আলফার ভ্যালু কত 0.01 ইন্টু এটার ভ্যালু কত পেলাম আমি -5। এখন যে ভ্যালুটা আসবে সেটাই হবে কি আমার এই বিটা নটের আপডেট ভ্যালু। মনে করেন আমি কি পেলাম যে 0.05, মনে করেন এটা পেলাম, তো এটা কি হবে, এটাই হবে আমার আপডেট ভ্যালু। তো আশা করি এখন আমরা বুঝতে পারছি যে আসলে আমরা এখানে কি করতেছি, কিভাবে ভ্যালুগুলো আপডেট করতেছি। এটা বিটা নটের জন্য, এটা বিটা 1 এর জন্য। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি আমার স্টেপ 4 কি, কনভার্জেন্স মানে কি। কনভার্জেন্স মানে কি আমি একটু পরে বলবো, বাট আগে এতটুকু বুঝি। স্টেপ 1 এর কাজ ছিল প্রেডিকশন করা, স্টেপ 2 এর কাজ ছিল আমি শুধু গ্রেডিয়েন্ট গুলো বের করব। এন্ড আপনার ওই ম্যাথমেটিক্যাল পার্ট দেখতে হবে না, আমরা এখানে যতটুকু ফর্মুলা আছে জাস্ট অতটুকু মনে রাখবেন তাহলেই হবে। বিটা 1 এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে কি থাকতেছে, x থাকতেছে, আর বিটা নট এর ক্ষেত্রে কিছুই থাকতেছে না, জাস্ট কি ইররটা বা ডিফারেন্সটা থাকতেছে। এটা হচ্ছে কি স্টেপ 2 এর কাজ। আর স্টেপ 3 এর কাজ কি, যে আমার বিটা নট এবং বিটা 1 অর্থাৎ কোএফিসিয়েন্টকে কি করে আপডেট করা। কিভাবে আপডেট করা, পূর্বের যে ভ্যালুটা ছিল তার থেকে কি করতেছি আমি, এই যে এখানে যে গ্রেডিয়েন্ট গুলো বের করলাম সেটা আমি বিয়োগ করতেছি। কিভাবে, প্রথমত লার্নিং রেটের সাথে গুণ করে তারপরে ওই টোটাল ভ্যালুটা আমি আমার পূর্বের ভ্যালু থেকে বিয়োগ করতেছি। তো এইটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যাকচুয়ালি অ্যালগরিদম। স্টেপ 4 আপনি ইগনোর করলেও পারেন, এর কারণটা আমি বলতেছি। স্টেপ 4 বুঝার আগে আমাদের প্রয়োজন আর্লি স্টপিং। এই জিনিসটা বুঝতে হবে যে আর্লি স্টপিং কি। তো আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। সাধারণত আমরা যারা গ্রামে বা পাড়া বা মহল্লা বা গলিতে যখন ক্রিকেট খেলি, তখন অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে তো দুই দিকে খেলে, তাই না, যে একটা হচ্ছে মানে স্ট্রাইকে থাকে আর একজন নন স্ট্রাইকে থাকে। বিষয়টা এমন না যে আমরা ধরে নিলাম যে একজন স্ট্রাইকে, ইভেন একজনই ক্রিকেট খেলতেছে। আমাদের পাড়ার বা আমাদের গ্রামের কথাই বলি, আমরা কিভাবে ক্রিকেট খেলি। মনে করেন আপনার বর্তমান ম্যাচের স্কোর হচ্ছে ধরেন 35, এবং টোটাল ওভার হচ্ছে, যে আমাদের টোটাল ওভারের খেলা হচ্ছে 10 ওভার। হ্যাঁ, 10 ওভারের টোটাল খেলাটা হবে 10 ওভারে। আচ্ছা, এখন স্কোর কত 35, উইকেট কত ধরেন 2, তার মানে আপনার কাছে ধরেন 11 জনের প্লেয়ার, আরো অনেকগুলো উইকেট আছে। তো এখন মনে করেন কে নামলো, যে ধরেন করিমই নামলো। এখন কি করতেছে, করিম নামতেছে। এখন রানিং ওভার কত, যে 3 ওভার রানিং, 3 ওভার চলমান আছে। তো করিম যখন নামলো 3 ওভারে, তখন স্কোর ছিল 35, 3 ওভার। তো যখন ওভার 4 ওভার হলো বা ওভার 4, তখন রান কত 36। তারপরে ওভার যখন 5, তখন রান কত 37। আবার ওভার যখন 6, তখন রান কত, তখন রান হচ্ছে আপনার 38। তো এখন বলেন এই রানগুলো কে নিতেছে, বললামই তো স্ট্রাইকারই শুধু একজন ব্যাটসম্যান থাকে, আর কোথাও ব্যাটসম্যান নাই, কারণ নন স্ট্রাইকে কোনো ব্যাটসম্যান নেই, একজন করেই খেলা হচ্ছে, মানে পিচে অন গ্রাউন্ডে একজন ব্যাটসম্যান আছে। তো এই যে করিম যখন নামলো, তখন ওভার ছিল কত 3, রান ছিল 35। তারপরের ওভারে রান কত 4, অর্থাৎ সরি, ওভার হচ্ছে 4, রান হচ্ছে 36, ওভার হচ্ছে 5, রান হচ্ছে 37, ওভার হচ্ছে 6, রান হচ্ছে 38। এখন আমার ওভার আছে কত 10। তো এখন একটা জিনিস আপনি ভাবেন, যে করিম যেভাবে খেলতেছে, কিভাবে খেলতেছে, যে সে প্রতি ওভারে মাত্র 1 রান করে নিতেছে। তো এটা কি আমাদের টিমের জন্য ভালো কোনো রান বা ভালো কোনো স্কোর গড়তে সাহায্য করবে? মোটেই না, কারণ সে প্রতি ওভারে জাস্ট 1 রান করে নিতেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে আমাদের যেহেতু ওভার আছে 10টা, অর্থাৎ 10 ওভার পর্যন্ত করিম যদি টিকে থাকে, তাহলে মনে করেন কি দেখা গেল সর্বোচ্চ 42 বা 43 রান আসবে, কারণ কি প্রতিবার সে 1 করে রান নিতেছে। তো এই ক্ষেত্রে আমরা গ্রামে কি করি, আমরা গ্রামে এটা করি না, যে আমি বুঝছি যে আমি যদি করিম এখন মাঠ থেকে না উঠাই, সে যদি মাঠেই থাকে, তাহলে সে 10 ওভার পুরো খেয়ে আসবে। আমরা গ্রামে সাধারণত বলি কি, যে ওই যে একটা থাকে না, যে মানে মাম্মিকা বয় এরকম, ওই রকম ব্যাটসম্যান নামলে আমরা বলি কি, আরে বল খাওয়া, আরে কি করো, যে আরে বল খাওয়া। অর্থাৎ সে হচ্ছে মানে প্রচুর ডট বল খাচ্ছে, যার জন্য যে অপোজিট টিম আছে, যারা বলার আছে, তাদের জন্য খুবই অ্যাডভান্টেজ। তো এই ক্ষেত্রে যারা ব্যাটসম্যান, তাদের জন্য খুবই বাজে একটা সিচুয়েশন। তো এই ক্ষেত্রে কি করি, এই ক্ষেত্রে সাধারণত আমরা ওই করিমকে মাঠ থেকে উঠে ফেলবো।
অর্থাৎ আমরা রেস্টে বসাই দিলাম যে ভাই তুই রেস্টে বস, নেক্সট কোনো ভালো ব্যাটসম্যান নামুক, সে নামার পরে উড়াধুরা মেরে ভালো একটা রান বা ভালো একটা স্কোর করুক। তো এটি তো আমরা করি। তো এখন দেখেন, আপনি যদি করিমকে এই ওভার 7 অর্থাৎ 7তম ওভারে উঠায় ফেলেন, কি করলেন যে তাকে বলেন যে রেস্টে নিয়ে যাওয়ার জন্য, তাকে উঠায় ফেললেন। বাট যদি আপনি না উঠাইতেন তো সে কি করতো? সে ওভার 8, 9, 10 পর্যন্ত খেলতে পারতো না? অবশ্যই খেলতো, কারণ তো সে টেস্ট খেলতেছে। টি-20 ম্যাচে সে টেস্ট খেলতেছে, সে ধরেন আউটও হবে না। তার মানে বলা যায় যে সে 10 ওভার পর্যন্ত ঠিকই খেলতে পারবে। তো ওই ক্ষেত্রে আমরা তাকে এই 7 ওভারেই উঠে ফেলতেছি। তো এইটাকে বলা হয় কি, যে আর্লি স্টপিং। অর্থাৎ আমার করিম নামছে ধরেন 3 ওভার বা 1 ওভার বা 2 ওভারের মাথায়, তো সে শুধু খেলতেই আছে, বাট ওর যে পারফরমেন্স ওইটা আমাদের টিমের জন্য ভালো না। এই ক্ষেত্রে আমরা তাকে ওই অ্যাকচুয়াল গন্তব্য ধরেন 10 ওভার, ওই 10 ওভারে যাওয়ার আগেই তাকে আমরা কি করলাম, উঠে ফেললাম মাঠ থেকে। তো এটা কি, এটা হচ্ছে আর্লি স্টপিং, অর্থাৎ আগে ভাগে ওকে থামায় দাও, বিষয়টা এরকম। এখন আর্লি স্টপিংটা তো বুঝলাম কি, যে পর্যাপ্ত যখন 10 ওভার পর্যন্ত সে খেলতে পারতো, বাট 10 ওভারের আগেই তাকে আমি 7 ওভারে উঠে ফেললাম, এটা হচ্ছে আর্লি স্টপিং। তো এখন আর্লি স্টপিং বুঝলাম, এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো তাকে কোন ওভারে উঠাইতে হবে, বা আর্লি স্টপিংটা কিভাবে আমি ট্রিগার করবো যে ওভার 7 এ সে উঠে যাবে? এটা আসলে সাধারণত এখানে আমরা এইভাবে মেজার করতেছি, অর্থাৎ আমরা দেখতেছি কি যে সে প্রতি ওভারে 1 রান করে নিতেছে, শুধু রান করতেছে 1 করে। তো আমি যদি এরকম একটা কন্ডিশন দিই যে আচ্ছা প্রতি ওভারের, যে কি বললাম যে আচ্ছা যদি এভাবে বলি যে প্রিভিয়াস ওভার, এটা হচ্ছে প্রিভিয়াস ওভার মাইনাস কারেন্ট ওভার, অর্থাৎ প্রিভিয়াস ওভার কত ছিল, 4 নাম্বার ওভার, এবং কারেন্ট ওভার কত দেখা গেল 5 নাম্বার ওভার। তো ওদের ডিফারেন্স যদি 5 রান থেকে কম হয়, কি হয়, 5 রান থেকে কম হয়, তাহলে তুমি করিমকে উঠাই দাও। তার মানে বোঝা যাচ্ছে কি, যে করিম 5 রান থেকে কম নিলে সে উঠে যাবে মাঠে। তাহলে আমি যদি প্রথমেই চেক করি যে ওভার 3 রান ছিল কত, 35, মাইনাস পরের ওভারে কত রান ছিল, 36, তাহলে এখন রান আসতেছে কত, যে আচ্ছা এখানে আগে পিছিয়ে হয়ে গেছে, অর্থাৎ 36 আগে থাকতো, পরে 35 থাকতো। আচ্ছা ধরে নিলাম সমস্যা নেই, দেন -1 আসার কথা ধরেন, ধরলাম 1ই আসে। তো 1 গ্রেটার দেন 5, তো আসলে এই কন্ডিশন ট্রু? 1 কি 5 থেকে বড় না? অবশ্যই ফলস। তখন আমরা করিমকে উঠে দিতে পারি। আবার যদি এখানে দেখি যে ওভার 5 and 6, তাহলে 5 এর রান ছিল কত, 5 এর রান ছিল আপনার 37, এবং 6 এর রান ছিল কত, 38। এখানেও কত আসতেছে, 1, অর্থাৎ আমি আগেই তাকে উঠে ফেলতেছি। আমি এখানে কন্ডিশন দেখতেছি কি, যে প্রথম ওভার বা সরি প্রিভিয়াস ওভার এবং চলমান যে রানিং ওভারটা বা কারেন্ট ওভার যেটা আছে, ওই দুইটার মধ্যে যদি রানের পার্থক্য দেখি, তার শুধুমাত্র 1 রান পার্থক্য, অর্থাৎ বলা যায় যে সে মাত্র 1 রান নিছে। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, যে করি গেট আউট, তুমি উঠো, তোমার এখানে থাকা দরকার নেই। তো এই পুরো কাহিনীটা হচ্ছে আর্লি স্টপিং, আর আর্লি স্টপিংটাকে আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। তো এতটুকু যদি আমরা বুঝি, তো এখন আমরা এই স্টেপ 4 দেখব, যেটা কিনা কনভার্জেন্স। অর্থাৎ এখন আমি তো প্রথমেই বললাম যে আচ্ছা স্টেপ 1 থেকে যদি স্টেপ 3 পর্যন্ত লক্ষ্য করি, যে আসলে কি আমার এক স্টেপেই তো ভালো একটা কোফিশিয়েন্ট দিবে না। প্রথমে কি করবে, যে প্রথম 0 দিয়ে শুরু হবে, একদম প্রথম লুপ, ধরেন আমার লুপটা কত, যে 20 বার লুপটা ঘুরবে। এই লুপটা বা আইটারেশন যদি 20 বার হয়, তাহলে প্রথমটাতে কি হবে, প্রথমটাতে সে 0 নিয়ে শুরু করলো, প্রেডিকশন করলো, তারপরে কি সেকেন্ড স্টেপে গ্রেডিয়েন্ট কম্পিউট করলো, তারপরে কি করলো, আপডেট কোফিশিয়েন্ট করলো। তো আপডেট কোফিশিয়েন্ট যখন হবে, তখন কিন্তু ভিটা নট আর 0 থাকবে না, তখন দেখা গেল কি সামথিং একটা ভ্যালু আছে, ভিটা 1 এর কি সামথিং একটা ভ্যালু আছে। তারপরে যখন আবার দ্বিতীয়বার শুরু করবে, প্রথমবার যখন শুরু করতেছে, তখন ভিটা নট কত ছিল, ভিটা নট এবং ভিটা 1 ছিল আপনার 0। বাট যখন দ্বিতীয় নাম্বার ইটারেশন শুরু করলো, তখন ভ্যালু কত পাচ্ছে, যে -5 এবং 10। তারপর তৃতীয় নাম্বার ইটারেশন শুরু করলো, তখন দেখা গেল আরো অপটিমাইজড হবে, ভ্যালুটা হলো এরকম, যে কত, এত। আবার যদি দেখা গেল কি 4 নাম্বার ইটারেশনে কি হয়, তখন ভ্যালু হলো
তো এইভাবে দেখা গেল কি যে অপটিমাল ভ্যালুর দিকে আগাচ্ছে। যদি আমার অপটিমাল ভ্যালু এমন হলো যে অপটিমাল ভ্যালু হচ্ছে -10 আর এই 20, তো দেখা গেল কি আমার যদি এরকম 20 বার ইটারেশন হয় বা 20 বার লুপটা ঘুরে, তখন আমার এই অ্যাকচুয়াল ভ্যালুটার বা অপটিমাল যে কোএফিসিয়েন্ট আছে ওইটা আমি পাবো, তাই না? তো এখন এটা হচ্ছে নর্মাল নিয়ম, আমি বললামই তো যে আপনি স্টেপ 1 এবং স্টেপ 3 অ্যাপ্লাই করে পেয়ে যাবেন। তো স্টেপ 4টা কখন দরকার? যদি এরকম হয় যে ধরেন এরকম হয় যে 5, তারপর হচ্ছে 6, 7, তো আমার যেই কোএফিসিয়েন্ট ধরেন একটার কথাই ধরি যে আমার ভিটা নট হচ্ছে যে ভিটা নটের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে 20, এটা আমি জানি, এটা 20 আমি জানি। তো এটা শুরু করলাম কত থেকে? 0 থেকে। তো দেখা গেল যে মনে করেন আপনার 2, এটা হচ্ছে আইটারেশন। প্রথমত যে আপনার 15, তারপর হচ্ছে 17, খুব ভালোভাবে এই কোফিশিয়েন্টটা আমার অপটিমাল হচ্ছে। বাট 4-এর পরে গিয়ে দেখা গেল কি যে এটা আর অপটিমাইজড হচ্ছে না বা অপটিমাল ভ্যালুর দিকে যাচ্ছে না। ওই ভ্যালু যে আমি একবার 5 নাম্বার ইটারেশন যে ভ্যালুটা পেলাম, দেখা গেল কি যে ওইটাই ঘুরে ফিরে ওইখানেই আছে। তো তখন আমি কি করতে পারি, যদি এরকম খুব বেশি হয় তখন আমি এই ভ্যালুটাকে এই যে ইটারেশনের অ্যাপ্রোচটা আছে ওইটাকে আমি ওইখানে হোল্ড করে দিতে পারি। বা আমরা সাধারণত লুপ থেকে কি করি, ব্রেক ব্রেক ব্যবহার করি না, যে আমি ওইখান থেকে বের হয়ে যেতে পারি। অর্থাৎ দেখা গেল কি যে আমার যে পূর্বের যে কোফিশিয়েন্ট এবং পরের যে কোফিশিয়েন্ট, সেই কোফিশিয়েন্টের ডিফারেন্সটা দেখা গেল যে খুব বেশি না, খুবই নগণ্য একটা কোফিশিয়েন্ট। তখন আমি বুঝতে পারি কি যে আচ্ছা না, আমারটা আর বেশি খুব ভালো হচ্ছে না, আমি এখানেই ব্রেক করে দিই, অর্থাৎ এখানেই বের হয়ে যায়। এখান থেকে আমি কি করলাম, ব্রেক করে দিলাম। তো এই ব্রেক করলে কি হয় যে আমার যে লুপটা বা আমার যে ইটারেশনটা আছে সেটা যাওয়ার কথা ছিল কতবার, সেটা যাওয়ার কথা ছিল যে ধরেন যদি 30 থাকে 30 বার, যদি 20 থাকে 20 বার, মানে 20 বার লুপটা ঘুরতো, বা 25 থাকলে 25 বার লুপটা ঘুরতো। কিন্তু যদি এরকম হয় যে আমার ডিফারেন্সটা এরকম যে খুবই নগণ্য ডিফারেন্স, অর্থাৎ ওইরকম খুব ভালো আউটপুট পাচ্ছি না, তো ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, একটা টলারেন্স সেট করতে পারি, ওইটা দিয়ে আমি ব্রেক করে দিতে পারি। এইটা হচ্ছে কি আমার কনভার্জেন্স। তো এই ক্ষেত্রে কনভার্জেন্সে আমরা কিন্তু ভিটা নট বা ভিটা ওয়ানটা ব্যবহার করি। কনভার্জেন্সে আমি কি ব্যবহার করেছি, কস্ট। অর্থাৎ দেখা গেল আমার তো পুরো কাহিনীটি তো ঘটতেছে কস্টের উপর। যে দেখা গেল কি যে আমার যে প্রথম লুপ আছে ওইটাতে কস্ট হচ্ছে 58, এর পরেরটাতে কস্ট হচ্ছে 30, এর পরে কস্ট হচ্ছে 29.9999, এরপরে কস্ট হচ্ছে 29.99991, এরপরে কস্ট হচ্ছে 29.990। তো দেখেন এখানে কিন্তু খুবই রেয়ার ভাবে কমতেছে, মানে কস্ট আমার কমতেছেই না, কমতেছে বাট ওইরকম না যে একদম খুব ভালোভাবে কমতেছে, যে প্রথমে কস্ট ছিল আমার 30, পরে কস্ট ছিল 15, বা পরে কস্ট ছিল 10, এইভাবে কমতেছে না। ইভেন 2-3 করেও কমতেছে না। কস্ট ফাংশন কিভাবে কমতেছে, একদমই অল্প করে, যেমন 0.0001, যা খুবই নগণ্য। তো এই ক্ষেত্রে যদি আমি আমার ধরেন যদি লুপটা এরকম থাকতো যে 1000 বার ঘুরতে হবে, তখন কি হতো, তখন আমার প্রচুর সময় যেত, আর কিচ্ছু না। কারণ এই 1000 বার ঘুরে গিয়ে দেখা যেত কি যে আলটিমেটলি 1000তমতে গিয়ে কি হলো, যে এটা হচ্ছে এরকমই 29.98 সামথিং। তাহলে কি খুব বেশি আমি ভালো অপটিমাল মানে কোফিশিয়েন্ট পাবো ওই সময়? পাবো না। তাহলে তো আমি ভালো ছিল আমার যে 5-এ ইটারেশন নাম্বার 5 ছিল তখন আমি হোল্ড করে দিতাম, তাহলে তো আমার এই যে এতবার ঘুরতে হতো না, তাই না? তাহলে কি হতো যে আমার টাইম বেঁচে যেত, তারপর হচ্ছে স্পেস বা মেমোরি স্পেসটাও বেঁচে যেত। তো এই জন্য সাধারণত আমরা কনভার্জেন্স ব্যবহার করি। তো এখন যদি আমি স্টেপ 4 এর দিকে তাকাই, তাহলে এটা হচ্ছে ডেল জে, অর্থাৎ কস্ট ফাংশনের পার্থক্য করে বের করতেছি, যে পূর্বের কস্ট এবং বর্তমান কস্ট, এটার পার্থক্য যদি এর থেকেও কম হয়, মানে এর থেকেও যদি কম হয়, তাহলে ভাই দরকার নাই, তুমি ওইখানেই আমার যে লুপটা বা আমার যে ইটারেশনের অ্যাপ্রোচটা বা প্রসেসটা আছে ওইটা অফ করে দাও বা ব্রেক করে দাও। তো এটা হচ্ছে কনভার্জেন্স। তো এই কনভার্জেন্সের মাধ্যমে আমরা আমাদের যেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা আছে এর আর্লি স্টপিং করতে পারি। তো অর্থাৎ কি, যে আমরা আর্লি স্টপিং যখন করব তখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের এই কনভার্জেন্স মেথডটা ব্যবহার করব। তো এই ছিল গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগরিদম। তো আমি যদি আরেকবার রিক্যাপ করি, প্রথমত ইনিশিয়াল অবস্থায় আমরা যেকোনো একটা র্যান্ডম ভ্যালু নিতে পারি ভিটা নট এবং ভিটা ওয়ান এর জন্য, এবং
আপনি এটা 0.1ও নিতে পারেন, 0.001ও নিতে পারেন, এটা আপনার উপর। বাট সবচেয়ে বেস্ট কেস হচ্ছে 0.01। এই আলফা রেটেরও ডিটেল এক্সপ্লেনেশন আমরা একটু পরে দেখব। তারপর হচ্ছে কি টলারেন্স, ওই যে বললামই যে আপনি কত ভালো বা কতটুকু আপনি হোল্ড করতে পারেন, অর্থাৎ যে আপনি বলেন না যে আপনি কতটুকু টলারেট করতে পারেন, যে না এর থেকে খারাপ খেললে তোমাকে আমি মাঠে নিব না বা আমি তোমাকে উঠাই দিব। তো এরকম আপনি কতটুকু টলারেট করতে পারেন ওইটা হচ্ছে আপনার উপর। ইভেন আপনি এটা ব্যবহার নাও করতে পারেন, আপনি স্টেপ 3তেই শেষ করে দিতে পারেন। ওই যে আপনি হচ্ছে যে ইটারেশন নাম্বার 5 এ যেটা পাবেন সেটা তো আপনি ইটারেশন নাম্বার 1000 এ গিয়ে তো সেম জিনিসই পাবেন, জাস্ট একটু টাইম যাবে আর কিচ্ছু না। তো ওটা স্কিপও করতে পারেন আপনার ইচ্ছা। তো স্টেপ 1 হচ্ছে কি প্রেডিকশন, আমার যে ইনিশিয়াল অবস্থায় যে ভ্যালুটা আছে ওইটা দিয়ে আমি প্রেডিক্ট করব। তারপরে আমি কি করব, আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বের করব। গ্রেডিয়েন্ট বের করব কার কার জন্য, বিটা 1 এর জন্য এবং বিটা নট এর জন্য, মানে অর্থাৎ বিটা 1 এর সাপেক্ষে এবং বিটা নট এর সাপেক্ষে। এগুলো কেন বের করব, কারণ আমি যখন আমার আপডেট কোএফিসিয়েন্ট করব তখন আলফার সাথে আমার ওইটা মাল্টিপ্লিকেশন করতে হবে। বিটা নট এর ক্ষেত্রে বিটা নট এটা ব্যবহার করব এবং বিটা 1 এর ক্ষেত্রে বিটা 1 এটা ব্যবহার করব। তো এই হচ্ছে স্টেপ 3। আর যদি আমি কনভার্জেন্স ট্রু রাখি তখন আমার এই কনভার্জেন্সটা আসবে। তো এটা ছিল আমার অ্যালগরিদম। আচ্ছা, আমরা এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা ম্যাথ দেখব। আচ্ছা, এখানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমি একটু একটা জিনিস চেঞ্জ করতে চাই। প্রথমত এই টলারেন্সটা রাখলাম না, আলফা রেট যা আছে তাই। আমার একটু স্পেস দরকার, তাই ইনিশিয়াল গুলো আমি এখানে লিখে রাখতেছি। বিটা নট ধরলাম 0 এবং বিটা 1 কত 0 এবং আলফা হচ্ছে 0.01। ওকে, সো আচ্ছা, প্রথমত কি ছিল স্টেপ 1 এ? স্টেপ 1 এ ছিল আমার প্রেডিকশন করা, তাই না? আমি একবার লিখবো তারপর আবার মুছে ফেলবো, তো দয়া করে আপনারা এটা নোট করে রাখবেন। প্রথম স্টেপ 1 হচ্ছে প্রেডিকশন করা। ওকে, তো আমার ইনিশিয়াল প্রেডিকশনের সূত্র কি, ওয়াই আই ভিটা নট প্লাস ভিটা 1 এক্স আই। আচ্ছা, আইটা দিয়ে কি বুঝাচ্ছি জানেন? আইটা দিয়ে আমি রো সংখ্যাগুলো বুঝাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, মানে আই দিয়ে রো সংখ্যা। তো ওয়াই আই প্রেডিকশন কি হবে, তো ওয়াই আই অর্থাৎ প্রথমটা যদি ধরি ওয়াই 1, ভিটা নট এর ভ্যালু কত 0 প্লাস ভিটা 1 এর ভ্যালু কত 0 ইনটু এক্স এর ভ্যালু কত 3। তাহলে কত পাচ্ছি আমি ভ্যালু আলটিমেটলি এখানে 0 প্লাস 0 সমান সমান হচ্ছে আপনার আলটিমেটলি 0ই পাচ্ছি। এটা হচ্ছে y1। তাহলে y2 কত হবে, y2 কত আলটিমেটলি 0ই হবে, তাই না? এই যে ইনটু 5, আমি একটু শর্টকাট করতেছি বুঝছেন। তো দেখেন আমি y1 0, y2 0। ওকে, তো বোঝানোর জন্য এটা হচ্ছে কি আমার প্রেডিক্টেড, কি পেলাম 0 0। ওকে, তো এটা আমি আবার মুছে ফেললাম কারণ বললামই তো আমার জায়গা কম। তারপর আমার কাজ কি, স্টেপ 2। স্টেপ 2 এর কাজ কি, গ্রেডিয়েন্ট বের করা, তাই না? তো এখন কি করবো, আমি গ্রেডিয়েন্ট বের করবো। এটা সরাসরি ফর্মুলাটা লিখি, যে ফর্মুলাটা হচ্ছে আমার বিটা 1 এর ক্ষেত্রে বের করলাম। আচ্ছা, এখন কি করব, 1/n অর্থাৎ n মানে কি, n হচ্ছে কয়টা রো আছে এখানে, 2টা। সামেশন অর্থাৎ কি করবে, যোগ করব। কি যোগ করব, এই যে এই দুটার পার্থক্য। তো আমি যদি এখানে আরেকটা কলাম বের করি, y hat মাইনাস y, পার্থক্য কত দেখেন, 60 থেকে যদি 0 থেকে 60 গেলে কত থাকে মাইনাস 60। তারপর হচ্ছে 0 থেকে 100 গেলে কত থাকে মাইনাস 100। কারণ দেখেন আগে কিন্তু প্রেডিক্টেড, পরে হচ্ছে প্রেডিক্টেড মাইনাস অ্যাকচুয়াল। তো এখন আমি অলমোস্ট পেয়ে গেলাম। তো এখানে কি দেখছেন, এটা হচ্ছে আপনার ওয়াই আই অর্থাৎ প্রথম কলামের জন্য, প্রথম রো এর জন্য এবং দ্বিতীয় রো এর জন্য। তো এটা এভাবে হবে যে আপনার মাইনাস 60, মাইনাস 60 ইন্টু এক্সআই, এক্সআই কত ছিল 3। এটা হচ্ছে প্রথমটার জন্য, প্লাস যেহেতু কি এখানে সামেশন ব্যবহার করা হয়েছে, এই যে আমার সামেশন প্লাস কত, প্লাস হচ্ছে এই যে দ্বিতীয়টার জন্য মাইনাস 100 ইন্টু 5। ওকে, তাহলে 1/2 ইন্টু কত থাকতেছে মাইনাস
180 প্লাস মাইনাস 500, যদি ক্যালকুলেটর ব্যবহার করি শিট, মাইনাস 180 মাইনাস তো এখন দেখেন এখানে আমি কি পেলাম -340। তো আলটিমেটলি এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমি যে ডেরিভেটিভ বের করলাম কার সাপেক্ষে, স্লোপ অর্থাৎ ভিটা ওয়ান এর সাপেক্ষে, সেটা ভ্যালু কত 340, অর্থাৎ -340। এটা একটু লিখে রাখি, -340। তারপর আমি বের করবো এটা বিটা নটের জন্য। কি হবে 1/2 সামেশন কিসের, এই যে এটার যোগফল করতে হবে, -60 প্লাস -100, কত হবে এটা -80। তাহলে আমি কত পেলাম -80 পেলাম কারটার জন্য, অর্থাৎ ডেরিভেটিভ অফ কস্ট ফাংশন উইথ রেসপেক্ট বিটা নট ইজ -80। আর এটা কি ছিল -340, অর্থাৎ 340। তো আমার স্টেপ 2 শেষ, স্টেপ 2 এর মাধ্যমে এই ভ্যালুটা পেলাম। এখন কি করব আমি, স্টেপ 3 তে কি আছে, আপডেট কোফিশিয়েন্ট। প্রথমটা লিখি বিটা নটের জন্য, বিটা নট অর্থাৎ নিউ, আচ্ছা নিউ লেখা লাগবে না, মাইনাস আলফা, বিটা নটের ভ্যালু কত, কারেন্টলি বিটা নট তো 0, কারণ এটা তো এখন আপডেটই হয়নি। আলফা রেট কত 0.01 ইনটু এটা কি বিটা নটের কত -80। তাহলে কত হবে দেখি, অর্থাৎ 0 মাইনাস 0.8, কত আসতেছে -0.8। ওকে, আমি কি পেলাম, এটা হচ্ছে আমার আপডেট বিটা নট। দেখছেন এটা হচ্ছে আমার আপডেট বিটা নট, কত -0.8। তাহলে আমি এটাকে এখানেও রাখলাম যে বিটা নট কত হলো -0.8। ওকে, তারপরে কি বিটা ওয়ান ছিল তাই না, বিটা ওয়ানটা সেম, বিটা ওয়ান মাইনাস আলফা, বিটা ওয়ান এর ভ্যালু কত, এটা তো প্রথম লুপ করতেছে আমি, সরি এটা হচ্ছে আইটারেশন নাম্বার কত, হচ্ছে এক নাম্বার ইটারেশন, সরি ইটারেশন হবে না, উচ্চারণটা হবে ইটারেশন। তো এটা হচ্ছে এক নাম্বার ইটারেশন, এক নাম্বার ইটারেশনে যা যা হচ্ছে সব এক নাম্বার ইটারেশনে। তাহলে বিটা ওয়ান তো 0ই আছে, আপডেট তো হয়নি, 0.1 ইনটু এর ভ্যালুটা কত -340। তো এটা কত হবে, ওকে আমরা একটা ভুল করছি ওইখানে, ভুলটা কোথায় এখনই বলতেছি। তো এখানে ভ্যালু আসছে টোটালি 0 -3.4, অর্থাৎ 3.4 আসছে। তাহলে ভিটা ওয়ান হবে 3.4, ওইটা হবে এই যে এই ভুলটা করছিলাম, হবে প্লাস। তো এখন দেখেন এই ভিটা ওয়ান কি, আপডেটেড ভিটা ওয়ান কত 3.4। তো এখন আমার লুপ কয়বার ঘুরলো, একবার ঘুরলো, অর্থাৎ ফার্স্ট ইটারেশনে আমি কি পেলাম, দুইটা ভ্যালু পেলাম। আমার প্রথম ইটারেশনের ভ্যালু হচ্ছে ভিটা নট হচ্ছে 0.8 এবং ভিটা ওয়ান হচ্ছে ভিটা ওয়ান হচ্ছে 3.4। তো এখন এগুলো আর লাগবে না, আমি এখানে আপডেট করে ফেলি, আমার যে লার্নিং রেট আছে যা আছে তাই থাকবে। বিটা ওয়ান হচ্ছে 0.8, সরি বিটা নট, এবং বিটা ওয়ান হচ্ছে 3.4।
আফটার ফার্স্ট ইটারেশন। এখন হয়ে গেল ইটারেশন নাম্বার 2। তো ইটারেশন নাম্বার 2 যেহেতু হলো, তাহলে এখন আমার কাজ কি? এখন আমার ফার্স্ট কাজ ছিল প্রেডিকশন করা। স্টেপ 1 এর কাজ তো এটাই, স্টেপ 1 প্রেডিকশন করা। এটা আমার দ্বিতীয় নাম্বার লুপ ঘুরতেছে। প্রেডিকশন প্রেডিকশন সূত্রটা কি ছিল? y ইকুয়াল ভিটা নট প্লাস ভিটা 1 x। ভিটা নট এখন কত? 0.8 প্লাস ভিটা 1 এর ভ্যালু কত? 3.4 ইনটু x এর ভ্যালু কত? প্রথমটার জন্য 3, তাহলে ভ্যালু কত আসতেছে? ভ্যালু হচ্ছে আপনার 11। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য, এবং দ্বিতীয়টার জন্য কত হবে? একবারই লিখে ফেলি। তৃতীয়টার জন্য হবে 5, তাহলে 7.8। তো এখন আমি এটাকে আপডেট করে ফেলি। প্রথমটা কত? 11 এবং দ্বিতীয়টা কত? 17.8। তাহলে এটাও ইররটাও বের করে ফেলি। ইরর কি হবে? 11 মাইনাস 60, তাই না? 11 মাইনাস 60 হচ্ছে আপনার মাইনাস 49। আবার সেম ওয়েতে 78.100 মাইনাস 82.2। ওকে, তো আমি কি করলাম? আমার প্রেডিক্টেড ভ্যালুগুলো বের করে ফেললাম, অর্থাৎ স্টেপ 1 এর কাজ শেষ। এখন আমার কাজ কি? স্টেপ 2 এর কাজ। স্টেপ 2 এর কাজ কি ছিল? এই গ্রেডিয়েন্ট কম্পিউট করা। তো নরমালি এই সূত্র আবার আমি এখানে লিখি। প্রথমটা হচ্ছে আপনার বিটা 1 এর সাপেক্ষে n কত? অর্থাৎ দুইটা মাত্র রো এখানে, এই জন্য 2। প্রথমটা কত? -49, -49 ইনটু x এর ভ্যালু কত? এই যে x এর ভ্যালু, যেহেতু এখানে ইনটু আছে, x এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু সামেশন, প্লাস পরেরটা কত? -82.2 ইনটু 5, তাহলে কত হবে? 1/2 ইনটু, আমি একবারে করে ফেলি দেখ, তাহলে খুব ইজি হবে। -49 ইনটু 3, ক্যালকুলেশন ভুলও হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো কি, ক্যালকুলেশনে ফোকাস দিবেন না, কারণ ক্যালকুলেশন করার জন্য আমাদের কম্পিউটার আছে। শুধু ফোকাস দিবেন অ্যাপ্রোচটার ক্ষেত্রে, যে আসলে এটা কিভাবে করে, ওই জিনিসটা শুধু জানেন তাহলেই হবে। আমাদের ক্যালকুলেশন দেখা তো ম্যান্ডেটরি না। ক্যালকুলেশনের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশনের জন্য কম্পিউটার আছে। আমরা কেন মানে হিসাব নিকাশ করবো? আমরা শুধু অ্যাপ্রোচটা বুঝবো যে আসলে কিভাবে করে। তো আমি কি পেলাম? এটা কিন্তু কত? ইটারেশন নাম্বার 2, অর্থাৎ 2 নাম্বার লুপে এটা সবকিছু হচ্ছে এখন 2 নাম্বার লুপে। -279। দেখি তো খাতাতে সব ঠিকঠাক আছে কিনা। হুম, অলমোস্ট ইচ এন্ড এভরিথিং ইজ ফাইন। ওকে, তো এখন আমার কি করতে হবে? দ্বিতীয়টা বের করতে হবে। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি, অর্থাৎ বিটা নটের জন্য সেম, জাস্ট x থাকবে না। তাহলে কি 1/2 কত? -49 প্লাস -82.2। ওকে, ও -65.5। ঠিক আছে না? ইয়েস, ঠিক আছে। ওকে, এতটুকু ঠিকঠাক আছে। এখন কি করা হচ্ছে আমার? এখন স্টেপ 3। স্টেপ 3 তে কি আমার কোফিশিয়েন্ট কি করব? আপডেট করব। স্টেপ 3, স্টেপ 2 কিন্তু ছিল আমার কম্পিউট গ্রেডিয়েন্ট। স্টেপ 3 হচ্ছে কোফিশিয়েন্টকে আপডেট করো। বিটা নট মাইনাস বিটা নট কত ছিল? 0.8, আলফা রেট 0.01 ইনটু, এটা
কত -65.5, তাহলে কত পাচ্ছি 1.45। তাহলে আমার আপডেটেড ভিটা নোট হচ্ছে 1.45। এখন যদি আপডেটেড ভিটা 1 দেখি তাহলে কি হবে, মাইনাস আলফার কত 0.01 ইন্টু এটার ভ্যালু কত ভিটা 1 এরটা -279, কত হচ্ছে দেখি 3.4 minus 0.1 into minus 279, so 6.19। তাহলে আমার ভিটা 1 আপডেটেড ভ্যালু হচ্ছে 6.19। তো এটা হচ্ছে আমার কি আপডেটেড কোফিশিয়েন্ট। তো এই কোফিশিয়েন্ট আমি কখন পেলাম, যখন আমার ইটারেশন 2। এখন যদি আবার ইটারেশন 3 করি তাহলে কি হবে, তাহলে আবার ওই যে প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ স্টেপ 1 প্রেডিকশন। তো এই ক্ষেত্রে প্রেডিকশন কি দিয়ে শুরু হবে, এই যে আপডেটেড ভিটা 1 এটা দিয়ে, সরি আপডেটেড ভিটা নট এবং ভিটা 1 দিয়ে, তারপরে কি, তারপরে স্টেপ 3, তারপরে তারপরে স্টেপ 2, স্টেপ 3, তারপরে আবার যেই আমি নতুন একটা আপডেটেড কোফিশিয়েন্ট ভ্যালু পাবো, ওইটার উপর নির্ভর করে আবার 4 নাম্বার ইটারেশনটা হবে। 4 নাম্বার ইটারেশন কি, আবার সেই আমার স্টেপ 1 অর্থাৎ প্রেডিকশনের পরে কম্পিউট গ্রেডিয়েন্টের পরে আপডেট কোফিশিয়েন্ট। আবার যদি 5 নাম্বারে যাই, ওই আপডেটেড যেই আমার কোফিশিয়েন্ট আছে, ওই 5 নাম্বারে আপডেটেড কোফিশিয়েন্ট থেকে আবার শুরু হবে স্টেপ 1। এভাবে চলতে থাকে। তো এটা ডিপেন্ড করতেছে কত, যে আপনি ইটারেশন সংখ্যা কত দিতেছেন। আপনি যদি ইটারেশন সংখ্যা 100 দেন, তাহলে এটা কি এরকম ভাবে 100 বার ঘুরবে। আপনি যদি এটা 50 দেন, তাহলে 50 বার ঘুরবে। সুতরাং এই সম্পূর্ণ যেই এখানে যা যা হচ্ছে যে প্রসেসটা, তো এটাই হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আর এখানে হচ্ছে কি ম্যাথমেটিক্যাল পার্টটা আমি দেখালাম যে আসলে এখানে কিভাবে কাজ করে। তো এখন এই সম্পূর্ণ জিনিসটা আমরা করে বাস্তবায়ন করব। তো চলেন আমরা এখন করে দেখি। আচ্ছা, তো আমরা এখন আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা কোডে রূপান্তর করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন, প্রথমত আমরা কি করতেছি, লাইব্রেরি ইম্পোর্ট করতেছি। তবে এখানে শুধুমাত্র আমরা নামপাই লাইব্রেরিটা ব্যবহার করতেছি, কারণ অন্য লাইব্রেরি এখন এতটা প্রয়োজন না। বাট হ্যাঁ, আমাদের গ্রাফ যখন প্লট করব তখন ম্যাটপ্লটলিব আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো এটা আমরা একটু পরে দেখব। তো এখন শুধুমাত্র আমরা কি করতেছি, নর্মালি করে বাস্তবায়ন করতেছি আমরা যেই অ্যালগরিদমটা এতক্ষণ দেখলাম সরাসরি বোর্ডে। তো এখন এটা সরাসরি এখন করে দেখব। তো তারপর হচ্ছে কি ডেটা সেট। তো এখানে কোন ডেটা সেটটা আমরা ব্যবহার করতেছি, আমরা যেই ডেটা সেটটা আমাদের বোর্ডে ব্যবহার করেছি এবং যেই ডেটা সেট ব্যবহার করে আমি সরাসরি হাতে কলমে ম্যাথ করেছিলাম, তো ওই ডেটা সেটটাই এখানে ব্যবহার করতেছি, একদম যা আছে তাই। এবং এটা কি করতেছি আমি, ইনিশিয়ালাইজ প্যারামিটারস। তো এখানে কি কি, অর্থাৎ আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে এম এবং বি, এটা আবার কি, আমরা তো পড়েছিলাম আপনার ভিটা নট এবং ভিটা 1। আচ্ছা, ভিটা নট ছিল আমার ইন্টারসেপ্ট এবং ভিটা 1 ছিল স্লোপ। তো ওই যে ভিটা নট তো আর এখানে আমার ওইভাবে লেখা যাচ্ছে না, তাই না? তো এই জন্য আমি স্লোপ হচ্ছে এম এবং আমার ইন্টারসেপ্ট হচ্ছে ভি, এভাবে আমি এখানে ধরে নিচ্ছি। তো আমি আবারও বলি, এম হচ্ছে স্লোপ অর্থাৎ ভিটা 1 এবং বি হচ্ছে আমার ইন্টারসেপ্ট অর্থাৎ ভিটা নট। তো আমরা প্রথমত এই ভিটা নট এবং ভিটা 1 কে 0 দ্বারা ইনিশিয়ালাইজ করেছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যে কোনো র্যান্ডম ভ্যালু নিলেও আমাদের ভ্যালু সেমই আসবে। সো ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে এখানে এন কি, এন হচ্ছে আমাদের টোটাল কতটা ডেটা আছে এই আমার ডেটা সেটে। তো এখানে ডেটা বলতে কি, কতগুলো রো আছে, তো এখানে শুধুমাত্র 2টা ডেটা আছে। তো এই জন্য আমার n ইকুয়াল টু। আর লার্নিং রেট তো আমরা বলছিলামই, তাই না, যেটা আমরা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন শুধু জাস্ট বলে দিচ্ছি যে লার্নিং রেটটা কত, এখানে 0.01। আর ইটারেশন সংখ্যা ধরেন আমি এখানে ধরলাম ইটারেশন সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ আমার লুপটা একবার ঘুরবে। তো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। এই যে এটা হচ্ছে পুরো অ্যালগরিদম যেটা আমরা সরাসরি এতক্ষণ দেখলাম। তো দেখেন, এখানে আমি তেমন কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র যে এটা একটা লুপের মধ্যে নিয়ে গেছি। এই এতটুকু ছিল আমার বেসিক নর্মাল অ্যালগরিদম যা আমরা দেখেছি।
আর এখানে শুধু কি করতেছি, আমি এটা লুপের মধ্যে কনভার্ট করতেছি, কারণ দেখা গেল আমি যদি ইটারেশন 10 বার করি বা 20 বার করি, তো 20 বার তো কোড লেখা আমার জন্য পসিবল না, তাই না? তো এই জন্য শুধুমাত্র কি লুপের মধ্যে নিলেই সেম জিনিসটা বারবার রিপিটেডলি করবে। তো এখন দেখেন এই যে ইটারেশন, অর্থাৎ আমার ইটারেশন দেয়া আছে কত 1, তার মানে লুপটা ঘুরবে কতবার, একবার ঘুরবে। তো এখন এখানে আমার কি কি কয়টা স্টেপ দেয়া আছে, 3টা স্টেপ দেয়া আছে। প্রথম স্টেপে আমি কি করতেছি, প্রথম স্টেপে কম্পিউট প্রেডিকশন, যেটা সাধারণত করিমের কাজ ছিল। তো করিম কি করতেছে, এখানে প্রেডিকশন করতেছে। আচ্ছা, প্রেডিকশন করে রাখতেছে কোথায়, এই যে প্রেডিকশন নামে একটা ভেরিয়েবল আছে, এই প্রেডিকশনস ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। তো এখন একটা এখানে জিনিস বলে নেই যে এখানে কিন্তু শুধুমাত্র একটা ভ্যালুকে প্রেডিক্ট করতেছে না, এখানে ডেটা সেটে দুইটা ভ্যালু আছে না, 3 এবং 5। তো এই দুইটা 3 এবং 5 এর জন্য প্রেডিক্ট করতেছে, অর্থাৎ প্রেডিকশন একটা এখন অ্যারে বা লিস্টের মতো থাকবে। কারণ আপনার এখানে এক্স ও সেম, এখানে শুধু এক্স কিন্তু ওই আপনার একটা ভ্যালু না, এখানে 3 এবং 5। তো এই 3 এবং 5 এর জন্য যেই ভ্যালুগুলো পাবে সেটা হচ্ছে প্রেডিকশনে এখানে রাখবে, অর্থাৎ অ্যারে আকারে। অর্থাৎ প্রেডিকশনে এখন যদি আমরা তো জানি যে প্রথম প্রেডিকশনের ক্ষেত্রে সবগুলো ভ্যালু 0 হয়েছিল, তো এখানে প্রেডিকশনে 0 0 হবে, অর্থাৎ একটা অ্যারে হবে। অ্যারেতে কয়টা ভ্যালু থাকতেছে, দুইটা। কেন, কারণ এখানে টোটাল ডেটা সেট হচ্ছে দুইটা। যদি আমার 10টা ডেটা সেট থাকতো, সরি, একটা ডেটা সেটে যদি 10টা ডেটা বা 10টা রো থাকতো, তাহলে আমার এখানে প্রেডিকশনে 10টা ভ্যালু থাকতো। তো এগুলো আমি আপনাদেরকে বলবো কি যে আপনার, আমি তো এই নোটবুকটা দিয়ে দিব গিটহাবে, তো আপনারা সবকিছু নিজে নিজে এক্সপ্লোর করবেন যাচ্ছে এটা কিভাবে হয়। দরকার পড়লে আপনি এখানে নিজে এখানে কি করবেন যে প্রিন্ট করে দেখবেন প্রতিবার প্রেডিকশন কতগুলো নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তো পরের কথাতে যাই, যে পরে হচ্ছে কি কস্ট ফাংশন। আচ্ছা, কস্ট ফাংশন বলতে আমরা জানি এমএসি বা এমএই বা আরএমএসি, তো এখানে আমি সাধারণত এমএসি ব্যবহার করেছি। আর এমএসি তে আমাদের সূত্রটা ছিল এরকমই, শুধুমাত্র একটু চেঞ্জেস, সেটা হচ্ছে এখানে আমি এক্সট্রা 2 নিয়ে আসছি। এই 2টা হচ্ছে আমার ডেরিভেটিভস এর জন্য, যে এই 2 আর এই 2 যেন কাটাকাটি হয়ে যায় এই জন্য রাখছি। তো ওইটা নিয়ে আপনাদের কনসার্ন না হলেও হবে, জাস্ট শুনে যান। তো এখানে কি করতেছি আমি, এখানে আমি কস্ট বের করতেছি। আচ্ছা, কস্টটা কিন্তু আমাদের স্টেপের মধ্যে ছিল না, তাহলে আমি কেন এখানে রাখলাম, আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে সরাসরি ভিজুয়ালাইজ করার জন্য বা আপনাদেরকে একটু অনুধাবন করার জন্য, যে আচ্ছা প্রতিবার যে আমার লুপ ঘুরতেছে কি রকম কস্ট ছিল এবং কি রকম হারে কস্টটা কমতেছে, ওইটা বোঝানোর জন্য এখানে আমি এটা রাখছি। তো দেখেন, স্টেপ 1 এর কাজ কিন্তু শেষ। স্টেপ 1 এর কাজ কি, যে প্রেডিকশন করা এবং কস্ট ফাংশনকে, মানে কস্ট ফাংশন ব্যবহার করে ওই ডেটা সেটের কস্ট বের করা। আচ্ছা, এতটুকু গেল। স্টেপ 2 তে কি, স্টেপ 2 তে হচ্ছে আপনার কম্পিউট গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা কি করব, আমরা এখানে গ্রেডিয়েন্ট বের করব। আমি কিন্তু এখানে নতুন কিছু লিখিনি, যা আছে তাই, শুধুমাত্র এখানে হচ্ছে ডিবি, অর্থাৎ আমি তো কস্ট ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট ইন্টারসেপ্ট, এইটাই হচ্ছে এখানে কি ডিবি। তো যা ফর্মুলা ছিল তাই। তো এখানে ছিল আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী আমরা দেখেছিলাম যে এখানে সামেশন অফ প্রেডিকশন মাইনাস ওয়াই। তো এই হচ্ছে সামেশন অফ, বা অর্থাৎ এনপি ডট সাম। আর এখানে কি, যে আমার প্রেডিকশন মাইনাস ওয়াই। তো আমার যা পুরো ডেটা সেটে, অর্থাৎ এখানে তো টোটাল দুইটা ডেটা আছে, তো এই সবগুলো ডেটা সেটে যে ইররটা আছে ওইটার এখানে কি করবে, যোগ করবে। তারপরে কি করবে, যোগ করে এই যে এই ভ্যালুটার সাথে এখানে গুণ করে দিবে, তাহলে আমি একটা ভ্যালু পাবো। এবং সেটা কার জন্য পাবো, ডিভি, অর্থাৎ ডেরিভেটিভ অফ কস্ট ফাংশন উইথ রেসপেক্ট ইন্টারসেপ্ট। তো সেম ভাবে আমি এখানে কি করতেছি, ডিএম, অর্থাৎ এটা হচ্ছে আপনার স্লোপের জন্য। আর আমরা তো দেখেছিলাম যে আলটিমেট পর্যায়ে দুইটার সমীকরণ বা ফর্মুলা সেম থাকে, শুধুমাত্র স্লোপের ক্ষেত্রে এক্স এক্সট্রা থাকে। তো ওই জিনিসটা এখানে হচ্ছে, মানে হচ্ছে আর কিছু না তেমন। তো এই ছিল আমার স্টেপ 2। এবং স্টেপ 3 তে কি, আমরা তো বলেছিলাম যে স্টেপ 3 তে হচ্ছে আপডেট কোফিশিয়েন্ট। তো এখানে আপডেট কোফিশিয়েন্ট যেমন ভাবে আমি বোর্ডে করেছি, ঠিক ওইভাবেই এখানে আমি জাস্ট করে লিখে রাখছি। যেমন বি, এটা হচ্ছে কি, আমার ভ্যালুটা আপডেটেড হয়ে এখানে যে ভ্যালুটা, আপডেটেড ভ্যালুটা এই ভিতে থাকবে, অর্থাৎ ইন্টারসেপ্ট। এটা হচ্ছে আমার পূর্বের যেই ভি বা ইন্টারসেপ্ট আছে, অর্থাৎ এই যে ইনিশিয়াল অবস্থা এখানে কত আছে, ভি ইকুয়াল 0। তো এই ইনিশিয়াল অবস্থায় যেই ভ্যালুটা আছে এটা হচ্ছে এখানে, এবং লার্নিং রেট তো 0.01, আর ইনটু ডিভি, অর্থাৎ এই যে মাত্র ক্যালকুলেটেড যে ভ্যালুটা আছে ওইটা। তো এইভাবে আমরা কি করব, আমরা আমাদের কোএফিশিয়েন্ট গুলোকে আপডেট করব। আচ্ছা, তো আচ্ছা, তো এখন যেহেতু আমার এখানে ইটারেশন কত, ইটারেশন সংখ্যা 1,
অর্থাৎ এখানে যে অ্যালগোরিদমটা আছে তো এটা সম্পূর্ণরূপে একবারই শুধু ঘুরবে। কারণ কি? কারণ হচ্ছে আমার ইটারেশন সংখ্যা 1, অর্থাৎ এই লুপটা শুধু একবার ঘুরতে পারবে। তো এখন আমরা যদি দেখি যে আচ্ছা একবার ঘোরার পরে আমার এখানে কি রকম স্লোপ এবং ইন্টারসেপ্ট আসছে, সেটা হচ্ছে কি দেখেন, স্লোপ হচ্ছে আপনার 3.40 এবং ইন্টারসেপ্ট হচ্ছে 0.8। আমরা যা হাতে কলমে করেও এই সেম ভ্যালুটা পেয়েছিলাম। এবং কস্ট কি? কস্ট হচ্ছে আপনার 3400, অর্থাৎ 3400 মতো কস্ট। এখানে কিন্তু অনেক কষ্ট দেখাচ্ছে, তাই না? মানে অনেক কষ্ট। তো এখন দেখেন এখানে আমার লুপটা কতবার ঘুরছে? শুধুমাত্র একবার। তো আমার ইনিশিয়াল অবস্থা এখানে এম এবং বি ছিল 0, বাট একবার লুপ ঘোরার পরে আমার এখানে যে ভ্যালুগুলো আপডেট হলো, অর্থাৎ কোফিশিয়েন্টগুলো আপডেট হলো, তারপরে আমার স্লোপ হয়ে গেল 3.4 এবং ইন্টারসেপ্ট হয়ে গেল 0.8। অর্থাৎ বলা যায় যে এটা একটা অপটিমাল কোফিশিয়েন্ট। তো এটা তো শুধুমাত্র একবার ইটারেশন আমি এখানে সেট করে রাখছিলাম। তো আমি যদি এটাকে 5 বার দিই, অর্থাৎ আমার ইটারেশন সংখ্যা হচ্ছে 5, আমার লুপটা ঘুরবে কত? 5 বার। তার মানে আমি আরো অপটিমাল কোফিশিয়েন্ট পেতে পারি। তো দেখেন, তো আমার প্রথমত যেটা অর্থাৎ প্রথম ইটারেশনে আমার স্লোপ ছিল 3.4, বাট পঞ্চম ইটারেশনে আমার স্লোপ হয়ে যাচ্ছে আপনার 11.89, আর ইন্টারসেপ্ট প্রথমে ছিল 0.8 এবং পরে আপনার সর্বশেষ ইন্টারসেপ্ট হলো কত? 2.7। এটা হচ্ছে সর্বশেষ আপডেট, একটা আপডেটেড কোফিশিয়েন্ট। আচ্ছা এখন যদি আমি কস্ট ফাংশনের দিকে তাকাই বা আমার ইররের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে প্রথমে আমার কস্ট ছিল 3400 মতো, বাট আমি 5 বার ইটারেট করার পরে আমি কস্ট পাচ্ছি কত? আপনার 699। তাহলে অবশ্যই 3400 থেকে 699 কম। তার মানে এটা একদম পরিষ্কার যে আমার ইটারেশন সংখ্যা বাড়ার সাথে সাথে আমার যে ইরর বা কস্ট আছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদের তো সবসময় কি থাকে, আমাদের এক্সপেকটেশন থাকে যে আমার ইরর শূন্য হবে, কিন্তু যদি এটা পসিবল না, বাট অ্যাটলিস্ট শূন্য না হলেও যে শূন্যের কাছাকাছি, অর্থাৎ আমার ইরর যত কম হবে আমার মডেল তত ভালো। অর্থাৎ আপনি গেস করলেন যে নাম্বার হবে 50, বাট অ্যাকচুয়ালি নাম্বার হচ্ছে 60, তার মানে আপনার গ্যাপ কত? 10। আবার আরেকজন আপনার গেস করলো 65, বাট অ্যাকচুয়ালি নাম্বার ছিল কত? আপনার 60, তার মানে তার এখানে মিসিং কত, অর্থাৎ পার্থক্য কত? 5। তাহলে আপনার থেকে তার প্রেডিকশন ভালো, তার মানে তার ইরর হচ্ছে 5, আপনার ইরর হচ্ছে 10। তো এটাই ইরর যত কমতে থাকবো, অর্থাৎ কস্ট ফাংশনের ভ্যালু বা মান যত কমতে থাকবো, তার মানে আমার মডেল তত ভালো হতে থাকবে। তো এখন দেখেন এখানে আমার স্লোপ 11, আচ্ছা পয়েন্টটা আমরা একটু ইগনোর করি জাস্ট কিছু সময়ের জন্য। স্লোপ হচ্ছে 11, ইন্টারসেপ্ট হচ্ছে 2, অর্থাৎ এই সময় আমি কস্ট পাচ্ছি ধরেন 700। তো এখানে কিন্তু অনেক ভালো, মানে অর্থাৎ প্রথমটা থেকে অনেক ভালো। তো আমি বলতে পারি কি যে আমার এখানের মধ্যে, অর্থাৎ এই 5টা ভ্যালুর মধ্যে আমি বলতে পারি কি আমার সর্বশেষ যে ভ্যালুটা আছে স্লোপ এবং ইন্টারসেপ্টের, তো এই ভ্যালুগুলো হচ্ছে সবচেয়ে ভালো, কারণ এগুলো সবচেয়ে অপটিমাল ভ্যালু। এই ভ্যালুগুলো যদি আমি ব্যবহার করি তাহলে দেখা যাবে কি আমার কস্ট ফাংশন খুবই কম আসবে, অর্থাৎ আমার প্রেডিকশন ভালো হবে। প্রেডিকশন ভালো হলে কি হচ্ছে? আমার ইরর কম হচ্ছে। তো এইটা তো শুধুমাত্র কতবার আমি অ্যাপ্লাই করছি? মাত্র 5 বার। তো আমি যদি এখন ইটারেশন সেট করি আপনার 50, তার মানে কি আমার এই সেম প্রসেসটা 50 বার ঘুরতে থাকবে, তাই না? আচ্ছা দেখেন এই 50 বার হলো। তো আমি যদি একদম প্রথমে দেখি, প্রথমে আমার কস্ট ছিল কত? 3400, এবং যদি এবং 50 বার লুপটা ঘোরার পরে আমার কস্ট আসছে কত? 0.5, অর্থাৎ এটা একদমই শূন্যের কাছাকাছি চলে আসে, মানে একদমই কাছাকাছি চলে আসে। তো আমি বলতে পারি এখন এখানে সবচেয়ে ভালো অপটিমাল ভ্যালু কোনটা হবে, বা অপটিমাল কোফিশিয়েন্ট কোনটা হবে, বা কোনগুলো হবে, সেটা অবশ্যই সর্বশেষ ইটারেশনে যেই কোফিশিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলো, অর্থাৎ এই স্লোপ হবে 18 এবং ইন্টারসেপ্ট হবে কত? 4। এই যে আপনার এটা, কারণ আমি বলতে পারি যে এই দুইটা কোফিশিয়েন্ট ব্যবহার করলে আমি সবচেয়ে ভালো একটা ভ্যালু পাবো, অর্থাৎ আমার যেই কস্ট আছে সেটা একদমই কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণ কি, যে আমার যে প্রেডিকশনগুলো করা হয়েছে এই দুইটার মাধ্যমে, অর্থাৎ এই স্লোপ এবং ইন্টারসেপ্টের মাধ্যমে, তো ওই প্রেডিকশনগুলো খুবই খুবই ভালো ছিল। এতটাই ভালো ছিল যে আমার ইরর রেট খুবই কম। এই যে দেখেন ইরর রেট খুবই কম।
তো এইভাবে কি করে যে কস্ট ফাংশনটা কাজ করে, সরি হ্যাঁ, এইভাবে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা কাজ করে। তো আমি তো দুইভাবে বলছিলাম যে একটা কি, একটাতে আমরা কনভার্জেন্স একটা কন্ডিশন দিয়ে দিই আর একটাতে কন্ডিশন ছাড়া। অর্থাৎ আপনি যদি কি এখানে কি যে যদি আপনি 500 বার আপনার লুপটাকে ঘুরানো হয় তাহলে কি দেখা যাবে। আচ্ছা এটা একটু সময় নিচ্ছে। ও না, হয়ে গেছে। তো দেখেন, সরি, দেখেন সর্বশেষ যেটা ছিল সেটা কত, 0.33, যেটা সবচেয়ে সবচেয়ে কম কস্ট। আর তো এটার জন্য আমার কোন কোন কফিশিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এই যে আপনার স্লোপ হচ্ছে 19.20, তারপর হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে 3.38। তো এখানে কিন্তু আমি কনভার্জেন্স বা এরকম কিছুই ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে আমি সরাসরি এখানে বলে দিছি যে আচ্ছা তুমি একবারে কত কত যেন ছিল, ওহো এটা একটু, এখানে ছিল আমরা 500 বার ঘুরে লুপটাকে ঘুরিয়েছিলাম তাই না। তো আচ্ছা দেখেন এখানে যদি কনভার্জেন্স দিতাম তাহলে কি হতো দেখেন, এখানেই দেখেন, এখানে আমার কস্ট হচ্ছে 3.39, এখানেও দেখেন কস্ট হচ্ছে 3.39, এখানেও কস্ট হচ্ছে 3.39, এখানেও কস্ট হচ্ছে কি 3.38। এই সংখ্যাগুলো আমি পরে ধরি, তার মানে বলা যায় দেখেন যে এখানে কিন্তু কস্ট বলতে গেলে কমেই নেই তাই না। এটা একদম মানে ধরে, এটা তো আপনি দেখেন কত ভ্যালু পড়ে, কস্ট কিন্তু ঠিকই কমতেছে, যেমন এখানে এইখান থেকে কমতেছে। আপনি যদি এই যে 4 ডিজিট থেকে দেখেন রাইট সাইডে, তাহলে দেখেন এখানে ছিল 9, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আপনার 1, তারপরে কি এদিকে কি হয়ে গেছে 8। আমার কিন্তু বলতেছি না যে আমার কস্ট কমতেছে, কমতেছে না, কস্ট অবশ্যই কমতেছে, বাট কস্ট যে হারে কমতেছে ওই যে আমি একটা উদাহরণ দিলাম না যে প্রতি ওভার 1 রান করে নিতেছে, তো এরকম হারে কমতেছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে কনভার্জেন্স ব্যবহার করতে পারি যে ভাই তুমি যেভাবে আগাচ্ছ আমার দরকার নাই, তুমি আগে ভাগে উঠা পড়ো, অর্থাৎ তুমি আমার যে লুপটা করতেছে তুমি আগে ভাগে এটাকে হোল্ড করে দাও। তো দেখেন এখানে একটা জিনিস, আমার যে প্রথমে কস্ট ফাংশনে প্রথমে যে কস্টগুলো ছিল অর্থাৎ 3400, তারপরে 2200, 1500, 1000, তো দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় সংখ্যা কস্ট কমতে মানে কস্ট কমতে ছিল। তো এরকম তো পেলাম না, বরং খুবই ছোট আকারে বা নগণ্য আকারে কমতেছে। তো এই ক্ষেত্রে আমরা কনভার্জেন্স ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো কি যে আচ্ছা তাহলে আমার ফাইনালি ডিজায়ার্ড স্লোপ এবং ইন্টারসেপ্ট কোনটা হবে। অবশ্যই সর্বশেষ যে ভ্যালুটা আছে ওইটা, অর্থাৎ এটা। কারণ কি, কারণ সর্বশেষ ভ্যালুটাই তো সবসময় মানে ভালো থাকে। দেখেন আপনি কস্ট এখানে কত, এই 3376, আর এখানে দেখেন 3373, তাহলে কি আমার নিচেরটা ছোট বা লোয়েস্ট ভ্যালু এই সবগুলো আপনার এই কস্টের মধ্যে। তো এটা যেহেতু সবচেয়ে লোয়েস্ট, তাহলে কি এটাতে যে কফিশিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলোই হচ্ছে কি আমার জন্য বেস্ট। তো ফাইনালি আমি যদি বলি আচ্ছা তাহলে আমি কি পেলাম, যে আমার ডিজায়ার্ড এখন স্লোপ এবং ইন্টারসেপ্ট হচ্ছে কত, 19.20, এই যে দেখেন সর্বশেষটাই নিয়ে এসে সে। তারপরে হচ্ছে কি ইন্টারসেপ্ট, এটা হচ্ছে আপনার 3.843। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন যদি এরকম হয় যে আচ্ছা আমরা তো এখন একটা ভ্যালু দিলাম যে বলো x যদি 6 হয় তাহলে আমার y কত হবে। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, যেমন যে y ইকুয়াল ভিটা নট প্লাস ভিটা 1 x। তো এখানে তো আর ওইটা না, এই ভিটা নটের পরিবর্তে আমরা দিচ্ছি এখানে ভিটা, আর ভিটা 1 এর পরিবর্তে হচ্ছে m, আর বাকি যা আছে তাই। তো দেখেন এখন যদি আমরা প্রেডিকশন করি তাহলে দেখা যাচ্ছে কি, যে আমাকে এখানে দেখানো হচ্ছে যে তাহলে যদি আমি x এর ভ্যালু যদি 6 হয় তাহলে প্রেডিক্টেড ভ্যালু হবে 118। অর্থাৎ আমার মডেল এখন রেডি। এখন কিন্তু আমি এই ইন্টারসেপ্ট ব্যবহার করে যে কোনো ভ্যালু বের করতে পারি। আমি শুধু এখানে x এরটা দেখা নিলাম, বাট আপনারা যে কোনো ভ্যালু বের করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব আপনার কনভার্জেন্স, হ্যাঁ কনভার্জেন্স ব্যবহার করে কিভাবে আমরা আর্লি স্টপ করতে পারি। তো এখানে একটা জিনিস দেখেন যে কি গ্রেডিয়েন্ট সরি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ আর্লি স্টপিং। আচ্ছা, এই ব্যাচ কথাটা আপাতত বাদ দে, যে ব্যাচ আবার কোথা থেকে আসলো, শুধু গ্রেডিয়েন্ট ডিসেন্ট ভাবেন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ আর্লি স্টপিং। তো এখন কথা হচ্ছে আর্লি স্টপিং কি, আমি তো অলমোস্ট বললামই। আর্লি স্টপিং মানে কি, যে ভাই আগে ভাগে মাঠ থেকে উঠো, এটা হচ্ছে আর্লি স্টপিং। তো আচ্ছা আর্লি স্টপিং এটা তো জানি। তো এখন দেখেন প্রথমত এখানে আমি একটা ফাংশন তৈরি করলাম, কেন ফাংশন তৈরি করলাম আমি একটু পরেই বলতেছি।
এখন ফাংশনটার কাজ কি সেটা আগে জেনে নেই। ফাংশনটার কাজ হচ্ছে আমি এটাতে একটা কি দিব, ইন্টারসেপ্ট দিব, তারপরে স্লোপ দিব, এক্সের সবগুলো ডেটা দিব, অর্থাৎ সবগুলো ফিচার ভ্যালু দিব এবং সবগুলো টার্গেট ভ্যালু দিব। দেওয়ার পরে ওই মডেলটার আমি কি করব, প্রেডিক্ট করব ওই এক্সের ওই এক্সের জন্য। এই যে আমার যে ফিচার ভ্যালুগুলো দেওয়া আছে, এই ফিচার ভ্যালুগুলো এই ফিচার ভ্যালুগুলোর জন্য আমার কি ভ্যালু আসতে পারে ওয়াই প্রেডিকশনে, তো সেটা আমরা দেখব। তবে ব্যবহার করব কি, এই যে আমার ইন্টারসেপ্ট এবং স্লোপ। তো এখানে প্রেডিক্ট করতেছি, অর্থাৎ প্রেডিকশন হচ্ছে কি আমার যে ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করে সেই প্রেডিকশনটা এখানে থাকতেছে। আচ্ছা, তারপরে কি এখানে হচ্ছে আমার কস্ট, অর্থাৎ আমি যে এমএসিটা ব্যবহার করেছি ওটাই আছে, ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, ওইটা যেভাবে আছে ওই জিনিস সেম জিনিস। তো আমি চাচ্ছি না ওই জিনিস আবার এক্সপ্লেন করতে, এখানে সময় আরো বেশি এক্সটেন্ডেড হয়ে যাবে। তো আচ্ছা, তারপরে আমি এখানে কি করতেছি, আমি রিটার্ন করতেছি কি কস্ট, অর্থাৎ আমি একটা ডেটা সেট দিলাম, ওই ডেটা সেটের একটা ইন্টারসেপ্ট দিলাম এবং কি একটা স্লোপ দিলাম, দিয়ে বলতেছি কি যে এটার তুমি কস্ট বের করে দাও। তো এইটা হচ্ছে এই ফাংশনের কাজ হচ্ছে কি, সে শুধু এই কস্টটা বের করবে, তারপরে সেই কস্টটাকে কি করতেছে, সে রিটার্ন করতেছে, মানে কস্টটা দিয়ে দিতেছে। আচ্ছা, এটা আমি জাস্ট জেনে রাখলাম যে এখানে আমার কম্পিউট কস্ট ফাংশন এটা কিভাবে কাজ করতেছে। তো এখন এখানে হচ্ছে কি ইনিশিয়ালাইজ প্যারামিটারস। তো আচ্ছা, প্যারামিটারস যে আমি এখানে ইনিশিয়ালাইজ করতেছি আসলে কিভাবে, এখানে তো আমরা জানি যে একটা হচ্ছে আপনার এম বি, অর্থাৎ স্লোপ এবং ইন্টারসেপ্ট। প্রথমত আমি র্যান্ডমলি সিলেক্টেড যে কোনো ভ্যালু দিতে পারি, র্যান্ডমলি সিলেক্টেড অর্থাৎ আমি এখানে 200 দিতে পারি, তারপর -200 দিতে পারি, বাট আমি এটা সিম্পলিসিটির জন্য এখানে 0 রাখলাম, আপনারা যেন খুব সহজে বুঝেন। তারপরে কি n এর ভ্যালু 2, কারণ আমার টোটাল দুইটা ডেটা। ইটারেশন কি সেটাও বলে রাখলাম যে আচ্ছা ভালো কথা। এখানে দেখেন, এখানে ইটারেশন সংখ্যা কত, এখানে হচ্ছে আপনার ইটারেশন সংখ্যা হচ্ছে 10 আছে, 10,000। আর টলারেন্স দিলাম কত, টলারেন্স দিছি আপনার এখানে 0.001। ওই যে এটা হচ্ছে এক রানের মতো হিসাব, যে আচ্ছা তুমি যদি আচ্ছা সরি, তুমি যদি আপনার সরি আমি যদি বলি তুমি যদি 1 রানের কম করো তাহলে উঠে যাবে। তো ওইটা হচ্ছে এই টলারেন্সের হিসাবটা, এখানে আমি টলারেন্স দিলাম। বা আমরা যেটা বলতেছিলাম যে ওভারের ক্ষেত্রে, যে তুমি যদি 4 রানের নিচে রান করো, যে তুমি প্রতিবারে 2 রান করতেছো, তাহলে তুমি মাঠ থেকে উঠে যাবে। তো এই যে একটা আমি রান ওকে বলে দিলাম বা কন্ডিশন দিয়ে দিলাম, কত 4 রানের নিচে করলে তাহলে তুমি উঠে যাবে, তা ওইটাই হচ্ছে টলারেন্স। 1 রান দিলে হবে না, কারণ মাইনাস রান তো হয় না, তাই না? তাহলে 4 রান দিছি জাস্ট এক্সাম্পলের জন্য। তো দেখেন এখন এখানে আমার ভ্যালুগুলো দেওয়া আছে, ওয়াই কত, ওয়াই হচ্ছে আমার ডেটা সেটের ভ্যালু, জাস্ট ওয়াই কত 60 এবং 100, এটা হচ্ছে টার্গেট ভ্যালুগুলো। যদি আপনি এখন বলেন আচ্ছা তাহলে এক্সটা দেখে নিই, এক্স কত আছে, দেখেন সমস্যা নেই, এক্স কত আছে এখানে, সরি এখানে তো আমি স্মল এক্স দিছি, আমাকে কি দিতে হবে, ক্যাপিটাল এক্স। আচ্ছা দেখেন কি এখানে কি এক্স এর ভ্যালু হচ্ছে আপনার এই যে 3.5। ওই প্রথমে যেটা লোয়ার কেস ছিল ওইটা কেন 6 আসছে, এই যে দেখেন এখানে লোয়ার কেসে আমি কি 6 নিয়েছিলাম, এই জন্য এখানে 6 দেখিয়েছিল। আর এখন কি আপনার এই আপার কেস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা সেটের যে এক্সটা আছে ওইটা। তো দেখেন এখানে আমাকে কি দেখাচ্ছে যে ওয়াই এবং আমার এক্স। এখন আমি কি করতেছি, গ্রেডিয়েন্ট ডিসেন্টটা অ্যাপ্লাই করতেছি উইথ টলারেন্স। তো দেখেন এই পর্যন্ত যা আছে একদম তা, এখানে নতুন কিছু বলার মতো নাই, যা আছে তা। আমি জাস্ট 5 নাম্বারে কি করতেছি, ও সরি এখানে 4 নাম্বার একটু নতুন একটা জিনিস, সেটা হচ্ছে কি কারেন্ট কস্ট বের করতেছি। তো এই অ্যালগোরিদমটা যখন চলতেছে তখন একটা যেহেতু প্রথম ইটারেশনের জন্য, আমি প্রথম ইটারেশনের জন্য এখানেই আমার যেই কস্ট আছে, যে প্রথম প্রথম অরিজিনাল ডেটা সেটে কি কস্ট আছে সেটা আমি ক্যালকুলেট করতেছি। কারণ এখানে যখন এই যে কম্পিউট কস্ট ফাংশনটা কল করতেছি, তখন এই ফাংশনে কি পাস করতেছি, ভিটা সরি ইন্টারসেপ্ট কত 0, এম কত 0, তারপরে এক্স কত, এক্স হচ্ছে এই যে আপনার এটা 3.5 এবং ওয়াই হচ্ছে 60 এবং 100। এই ভ্যালুগুলো সে পাস করতেছে, পাস করার পরে সে এখান থেকে কি করতেছে, সেখান থেকে এই অরিজিনাল ডেটা সেটের যেই কস্ট আছে সে ওই কস্টটা দিতেছে, এবং সেটা এই প্রিভিয়াস কস্ট ভ্যারিয়েবলে হোল্ড হচ্ছে। এটা শুধুমাত্র প্রথম ইটারেশনের জন্য, আমি আবারও বলতেছি এটা শুধুমাত্র প্রথম ইটারেশনের জন্য। তারপরে কি করতেছে দেখেন, ওইটা হচ্ছে কি প্রিভিয়াস কস্ট। তারপরে যখন আবার এই যে এখানে কি করতেছে, আমার এখানে আমার ভ্যালুগুলো সরি কোফিশিয়েন্টগুলোকে আপডেট করতেছে। এই কোফিশিয়েন্টগুলো আপডেট করার পরে তারপরে আবার কম্পিউট কস্ট এই ফাংশনটাকে কল করতেছে।
আমি বলতেছি কি, এখানে কিন্তু আপডেট করার পূর্বে আমার কম্পিউট কস্ট ফাংশনকে কল করতেছে, অর্থাৎ এই ইনিশিয়াল যে ভ্যালুগুলো ছিল তা দিয়ে কল করতেছে। বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার ভ্যালুগুলো আপডেট করার পরে, আমি আবার বলতেছি, আমার কোফিশিয়েন্ট ভ্যালুগুলো আপডেট করার পরে আমি আবার কম্পিউট কস্ট দিয়ে ওই ফাংশনটাকে কল করতেছি। অর্থাৎ এখন আপডেটেড ভ্যালু দিয়ে আমি দেখব যে কারেন্ট কস্ট, বর্তমানে কস্টটা কত। এখন কি করতেছি, এখন আচ্ছা এভিএস অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ এই প্রিভিয়াস কস্ট মাইনাস কারেন্ট কস্টের ভ্যালু যদি মাইনাস বা প্লাস আসে, তো এখানে তো একটা ঝামেলা হতে পারে, তাই না? মাইনাস তো সবসময় মনে করেন ছোট থাকবে এই টলারেন্স থেকে, তো এই জন্য যেটাই আসুক না কেন তাকে আমি বলতেছি কি যাচ্ছে এটা প্লাস, আমি ধরে নিলাম কি এটা হচ্ছে প্লাস। আচ্ছা, তো এখন দেখা গেল প্রিভিয়াস কস্ট হচ্ছে কত, আমার যে প্রিভিয়াস কস্ট মনে করেন 30, আর এখন কস্ট কত, যে এখন কারেন্ট কস্ট হচ্ছে যে আমার 25, তাহলে কিন্তু আমি বলতে পারি যে আমার ডিফারেন্স কত, 5। তারপরে এখানে কি, যে লেস দেন টলারেন্স, টলারেন্স ভ্যালু কত ছিল, 0.001। তো এখন এই 5 কি এই এটা থেকে ছোট? অবশ্যই না, 5 তো এই 0.001 থেকে বড়। অর্থাৎ এখানে কি দিতেছে কন্ডিশন, এখানে ফলস দিতেছে। আর ফলস হলে কি হবে, ফলস হলে তো এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে না এবং ব্রেকও হবে না, তখন সে চলে যাবে কোথায়, সে চলে যাবে প্রিভিয়াস কস্টে, অর্থাৎ এখানে। তো এই প্রিভিয়াস কস্টে কি করতেছে, এই বর্তমানে যে কারেন্ট কস্ট অর্থাৎ এই 25 আছে না, এই 25 এখানে হোল্ড করতেছে। আচ্ছা 25 এখানে হোল্ড হলো। তারপরে দেন দ্বিতীয় নাম্বার ইটারেশন শুরু হলো। দ্বিতীয় নাম্বার ইটারেশন যখন শুরু হলো, আবার সেম প্রসেসে এগুলো হলো। এখানে হবার পর এখানে আবার নতুন করে, এখন আবার দ্বিতীয় ইটারেশনের নতুন ভ্যালুগুলো যখন আপডেট হলো, ওই নতুন আপডেটেড ভ্যালুগুলো দিয়ে এই কম্পিউট কস্ট ফাংশনকে সে কল করছে। কল করার পরে সে বলতেছে আচ্ছা তুমি এখন আমাকে বলো এই আপডেটেড কোফিশিয়েন্ট দিয়ে এই ডেটা সেটের কস্ট কত হবে। তো সে বলতেছে কত, 20 হবে। আচ্ছা, তার মানে এখন বলতে পারি কারেন্ট কস্ট কত আছে, আমার 20 আছে। আচ্ছা, তো এখন বলেন আমার প্রিভিয়াস কস্ট কত ছিল, প্রিভিয়াস কস্ট ছিল আমার 25 মাইনাস কারেন্ট কস্ট কত, 20, তাহলে কত আসতেছে, আবারও 5। আচ্ছা যদি আরেকটু কমপ্লেক্স কমপ্লেক্সিটি বাড়াই, দেখেন ধরেন 20 ধরি, 22 ধরলাম। আচ্ছা, তার মানে কারেন্ট কস্ট আসছে কত, 22, আর আগের ছিল কত, 25। তাহলে এখানে কত দেখাচ্ছে, যে আচ্ছা এখানে তাহলে দেখাবে আপনার 3। তো এখন বলেন এই 3 কি 0.01 থেকে বড়? অবশ্যই বড়। তার মানে কি, সে আবার এই লুপের এই সরি ইফ কন্ডিশনের মধ্যে ঢুকবে না, সে আবার চলে যাবে কোথায়, এই প্রিভিয়াস কস্ট, এই ভেরিয়েবলে সে কাকে হোল্ড করবে এখন, সে এখন হোল্ড করবে কারেন্ট কস্টকে। কারেন্ট কস্ট কত এখন, 22। সো 22। আচ্ছা, তো মনে করেন আবার তৃতীয় ইটারেশন হলো, এবং তৃতীয় ইটারেশন হবার পর আবার নতুন করে তৃতীয়বার আপডেটেড হলো। এখন বলতেছে যে আচ্ছা এখন বলো তো যে আমাদের এখানে কারেন্ট কস্ট কত, এই আপডেটেড মানে তৃতীয়বারের ক্ষেত্রে আপডেটেড ভ্যালু দিয়ে কারেন্ট কস্ট কত। সে বলতেছে কি যে তোমার কারেন্ট কস্ট তো এই যে 2 পয়েন্ট এরকম সামথিং। তার মানে কারেন্ট কস্ট এটা, প্রিভিয়াস কস্ট কত ছিল, 22। তাহলে এখন যদি আমি দেখি যে আচ্ছা এখন তাহলে আমার প্রিভিয়াস কস্ট কত ছিল, 22 মাইনাস, আচ্ছা এখানে 21 ধরি, নাহলে আবার আচ্ছা নেগেটিভ ভ্যালু তো আসবেই না, 22ই ধরলাম, তাহলে 22.01, না আর একটু কমাই এরকম, আমি জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখানে বিয়োগ করে যদি দেখা যায় তাহলে পার্থক্য কত হচ্ছে, 0.00001। তো এখন দেখেন এইটা কি আমার টলারেন্স থেকে এই সংখ্যাটা কি বড় না ছোট? অবশ্যই টলারেন্স থেকে এই সংখ্যাটা ছোট। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমার প্রিভিয়াস যে কস্টটা ছিল এবং বর্তমানে যে কস্টটা আছে ওইটা অলমোস্ট সেম। আমি কি বলতেছি, অলমোস্ট সেম। তো এই ক্ষেত্রে আমার কন্ডিশন কি হয়ে যাচ্ছে, ট্রু, কারণ এখানে দেখেন পার্থক্য খুবই নগণ্য। অর্থাৎ আমার যে টলারেন্স দেওয়া আছে 0.01 এর থেকেও ছোট। তো এই জন্য আমি কি করতেছি, যে আমার কন্ডিশন ট্রু হয়ে গেল। ট্রু হবার পর এখানে আমি একটা মানে মেসেজ প্রিন্ট করতেছি আপনাকে বোঝানোর জন্য যে কনভারজেন্স রিচড অ্যাট ইটারেশন নাম্বার এত, অর্থাৎ এত নাম্বার ইটারেশনে আমার কনভারজেন্স হয়ে গেছে, অর্থাৎ আমার আর লুপ ঘুরানোর দরকার নাই, কারণ এতটুকুই এনাফ। তো ওই সময় আমার কি এই কন্ডিশন দেওয়া আছে কি ব্রেক করে ফেলো ইফ কন্ডিশনের ভিতরে, তো আমার লুপটাকে
লুপ থেকে বের করে দিবে। তো আমি লুপ থেকে বের হয়ে যাব। তাহলে মোরাল অফ দি স্টোরি কি হচ্ছে, যে আমাকে যদি 10,000 বা 1,00,000 ইটারেশনও দেয়া হয়, তাহলে কি আমার সম্পূর্ণ এই মানে সর্বশেষ সংখ্যা অর্থাৎ 1,00,000 ইটারেশন সংখ্যা পর্যন্ত আমাকে যেতে হবে না। আমি এর আগেই কি করতে পারবো, আমার মডেলকে ব্রেক করে ফেলতে পারবো। এখন আমি যদি দেখি, ধরেন এখানে আমার ইটারেশন সংখ্যা কত দেওয়া আছে, যে 10,000, তো অর্থাৎ আমার লুপটা ঘুরার কথা কত, 10,000। তো এখন যদি আমি এখানে দেখি, তো দেখেন আমার কিন্তু লুপ 10,000 বার ঘুরে নেই। কি হয়েছে, আমার লুপটা এখানে 39তম অর্থাৎ 39 বার ঘুরার পরেই সে কনভার্জেন্স হয়ে গেছে। সে বলতেছে আচ্ছা আমি পেয়ে গেছি, আমার আর ঘুরতে হবে না, আমি এখন লুপটাকে মানে লুপটাকে ব্রেক করে দিই। তো তাহলে দেখেন এখানে আমার কি কি বেনিফিট হচ্ছে। প্রথমত আমার টাইম খুবই খুবই ফাস্ট হয়ে গেল, কারণ আমার তো এই 10,000 পর্যন্ত বসে থাকতে হচ্ছে না। মানে 10,000 বার ঘুরবে, আমি বসে বসে দেখবো, বিষয়টা এমন না তো, আমার এর আগেই হয়ে যাচ্ছে। তো এটা আমার জন্য টাইম অনেক এফিশিয়েন্ট হলো। তারপর মেমোরি বেঁচে গেল। তো এই হচ্ছে আমার কি আপনার এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ টলারেন্স, অর্থাৎ আমি যখন আর্লি স্টপ ব্যবহার করব। তো আমি যদি আবার একটু